আমাকে ধরবেন না, আমি এখানে থাকতে চাই না। এইসব কি বলো? আমি তোমার স্ত্রী। আমি তোমাকে ধরবো না তো কে ধরবে? আপনি অনেক পচা। আমার শার্ট প্যান্ট খুলতে চান কেন? আবির, কি বলছো এইসব? আমাদের আজ বাসর রাত, আর আমি তোমাকে আদর করব, এটাই তো স্বাভাবিক। আদর করলে মানুষ এমন করে নাকি? আরে আজব তো, এমন বাচ্চাদের মতো করে কথা বলো কেন? আমাকে বাচ্চা কেন বলছেন? আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ওকে, আমি তাহলে চলে যাই। আবিরের কথা শুনে মাহি বুঝতে পারছে না কি করবে, কান্না করবে নাকি হাসবে। মাহি এইবার রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আরে কি পাইছো? আমাকে কি পাগল মনে হয়? আমার সাথে এমন একদম নাটক করবে না। বেশি বুঝলে একদম ইনকাউন্টার করে দিব। মাহির কথা শুনে আবির ভয়ে ঢোক গিলে কান্না করতে করতে বলল, প্লিজ ম্যাম, আমার সাথে এমন করেন না। আপনি যা বলবেন আমি তাই করব। গুড। আর নাটক করবে না। করলে একদম খুলি উড়িয়ে দিব। এখন আমার কাছে আসো, আর আমাকে আদর করতে দাও। আবির ভয়ে ভয়ে মাহির কাছে গেলে মাহি টান দিয়ে আবিরকে নিয়ে কাছে নিয়ে এসেছে। খাটের উপরে শুইয়ে দিয়ে আবিরের উপরে উঠে ঝাঁপিয়ে পড়ল। আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আবির চোখ বড় বড় করে মনে মনে ভাবতে লাগলো, ছি, এই ম্যাম তো আগে দেখতাম খুনি, এখন দেখি নোংরা। কিভাবে আমার ঠোঁট খাচ্ছে। ইয়াক থু, আমার তো বমি চলে আসছে। সরিয়ে দিলে আবার মারতে পারে। থাক বাবা, আমি চুপ করে শুয়ে থাকি। মাহি আবিরের কোনো রেসপন্স না পেয়ে ঠোঁট ছেড়ে বলল, কেমন না লাগে? এভাবে কি আদর করতে ভালো লাগে? আরে তুই যদি এসব না বুঝোস, বিয়ে কেন করলি? ম্যাম, আমি তো বিয়ে করতে চাই নাই। আব্বু আম্মু তো বিয়ে করতে বললো, তাই আমিও কবুল বলছিলাম। রাগে শরীর জ্বলছে। ধ্যাত, পুরো বাসর রাতের সব স্বপ্ন একদম পানি করে দিল। মাহি আবিরের উপর থেকে নেমে লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, নিচে গিয়ে ঘুমাও। একদম আমার খাটে আসবে না। আমি নিচে ঘুমাতে পারি না। আর আপনি যে আমাকে লাথি দিলেন, আর একটু হলে তো আমার কোমরটা ভেঙে যাইতো। ভাঙে তো আর নাই। নিচে যাও, না হইলে কমরের সাথে আরো কত কি ভাঙবো হিসাব নাই। মাহির কথা শুনে আবির ভয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। মাহি এপাশ ওপাশ হতে লাগলো, ঘুম না ধরায়। মাহি উঠে লাইট জ্বালালো। আবির উঠে বলল, আমি খাটে ঘুমাই, আমার এখানে ঘুম পাচ্ছে না। আবিরের কথা শুনে মাহি আবিরের দিকে তাকিয়ে মায়া হলো, বলল, আচ্ছা ঘুমাও। আবির খুশি হয়ে খাটে উঠে চুপ করে শুয়ে পড়ল। মাহি কফি মেকারের সামনে দাঁড়িয়ে এক কাপ কফি বানিয়ে নিল। খাটে বসে খেতে লাগলো। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আপনার কি ঘুম পাচ্ছে না, নাকি অফিসে যাবেন? ঘুম আসছে না। তাহলে কফি খান কেন? ঘুম না আসলে আমি কফি খাই। এইটাই আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তুমি ঘুমাও। বিরক্ত করো না। আবির আর কিছু না বলেই চুপচাপ চোখের উপরে হাত রেখে শুয়ে থাকলো। মাহির আবিরের দিকে চোখ গেলে কিছু বলবে, তখনই আবির বলল, আমি কি একবার আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? আবিরের কথা শুনে মাহি হেসে বলল, সো ফানি। তোমার জন্য রাগে ঘুম আসছে না, আর তুমি কিনা ঘুম পাড়িয়ে দিবে? আমি কি করলাম? কিছু না। চুপ থাকো প্লিজ। মেজাজ গরম করো না। আবির আর কিছু বলল না। মাহি কফি খেয়ে শুয়ে পড়ল লাইট অফ করে। আবির আস্তে আস্তে মাহির কাছে এসে মাহির মাথায় হাত বুলিয়ে দিলে মাহি চমকে যায়। মাহি আবিরের হাত সরিয়ে দিতে যাবে, তখনই আবির বলে, শান্তভাবে শুয়ে থাকেন, দেখেন আপনার ঘুম পাবে। আমার ঘুম না আসলে আমার আব্বু আমাকে এভাবে ঘুম পাড়িয়ে দিত। মাহি আর কিছু বলল না। আবির মাহিকে হাতের উপরে মাথা নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাহি আবিরের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবিরের সাথে জোর করে ইন্টিমেট হতে লাগলো। আবির বাধা দিতে গেলে পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহির সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আবির মাহির বুকে শুয়ে থাকলে মাহি বলল, কি, এখন ভালো লাগছে না? প্রথমে যে এত করে বললাম, আদর করতে চাইলে না। পরে তো আমাকে ছাড়ছিলে না। আমি কি জানতাম এইটাতে এত মজা লাগে।
এখন তো জানলে। আচ্ছা, তুমি এমন বাচ্চা টাইপে কেন? তুমি কোন কলেজে উঠছো, তাই না? হ্যাঁ। তারপর এমন বাচ্চাদের মতো ব্যবহার কেন? আমি কই বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি। হুম, অনেক বড় হয়ে গেছেন। এখন ঘুমান, আমার ঘুম পাচ্ছে। আমার আবার আদর খেতে ইচ্ছে করছে। তাই নাকি? এখন আবার আদরের জন্য পাগল হয়ে যাচ্ছেন? এখন যদি বলি করতে দিব না? প্লিজ প্লিজ করতে দেন, আমার অনেক আদর খেতে ইচ্ছে করছে। আবিরকে বাচ্চাদের মতো করতে দেখে মাহি হেসে দিল। আবির মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল। আবার দুজন একে অপরকে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে মাহি বলে উঠল, এখন ঘুমাও, আর করা সম্ভব না। সকালে আমাকে উঠে অফিসে যেতে হবে। আচ্ছা, আমারও ঘুম পাচ্ছে অনেক। ঘুমাও তাহলে। আপনার বুকে ঘুমাই। আচ্ছা। আবির মাহির বুকে ঘুমিয়ে গেল। মাহি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে খাটে মাহি নেই। আবির উঠে নিচে চলে গেল। নিচে গিয়ে বলল, আম্মু, আমার ম্যাম কোথায়? ওনাকে কোথাও দেখেছেন? আবিরকে দেখে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আবিরের আব্বু আবিরের হাত ধরে বলল, তুমি যাও, গোসল করে আসো। আর মাহি অফিস চলে গেছে। এত সকালে কে গোসল করে? আমি গোসল করতে পারবো না। আচ্ছা, উনি কখন আসবে? মাহি তো দুপুরের দিকে আসবে। তুমি রুমে গিয়ে গোসল করে আসো, আমি তোমাকে খেতে দিই। গোসল করব না। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহির আম্মু আব্বু আবিরের আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে থাকলো। মাহির আম্মু মাহিকে কল দিলে আবিরের দিকে ফোন দিয়ে বলল, মাহিন, তুমি তানিয়ার সাথে কথা বলো। আবির ফোনটা নিয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই ডাক দেই নাই। আর এই, তুমি এইভাবে এখানে আসছো কেন? যাও, গোসল করে আসো। তুমি একবার নিজের চেহারা দেখো। আবির নিজের চেহারা দেখতেই অবাক হয়ে গিয়ে বলল, আপনি আমার সারা মুখে কি করেছেন? মাহি লজ্জা যেন মাথা কাটা যাচ্ছিল। মাহি আবিরকে শান্ত মাথায় বলল, আবির, তুমি রুমে যাও, গোসল করো। এভাবে মানুষের ভিতরে আসতে হয় না। যাও, তাড়াতাড়ি। সবাই হাসাহাসি করছে, বুঝতে পারছো না? এত সকালে গোসল করব না। মাহি রাগী লোক নিয়ে তাকালে আবির মাথা নিচু করে বলল, আচ্ছা, যাচ্ছি। আর আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। গুড বয়। যাও। আচ্ছা, তুমি কি খাবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। ওকে, এখন যাও। মাহি কল কেটে দিলে আবির সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। রুমে গিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে খাটের উপরে বসে থাকলো। মাহির আম্মু কাজের মেয়েকে দিয়ে খাবার দিয়ে গেল। আবির খাবার খেয়ে ফোন বের করে গেম খেলতে লাগলো। দুপুর পর্যন্ত গেম খেলে পার করে দিল। তিয়া ডিউটি থেকে এসে রুমে ঢুকে গেল। আবির শুয়ে থেকে গেম খেলছে। মাহি শার্ট বোতাম খুলতে খুলতে দরজা লাগিয়ে দিলে আবির মাহির দিকে তাকিয়ে বলল, আপনি এসেছেন? হ্যাঁ, তা তুমি নাকি সারাদিন রুমে থাকছো, বাইরে যাও না কেন? কাউকে তো চিনি না, তাই যাই নাই। ও আচ্ছা, এই নাও তোমার চকলেট। আবিরের হাতে চকলেট দিলে আবির চকলেট নিয়ে খেতে লাগলো আর গেম খেলতে লাগলো। মাহি 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে 3 পিস পরে ভেজা চুলে ওয়াশরুম থেকে বের হতেই আবির চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনাকে না অনেক সুন্দর লাগছে। তাই? হুম। মাহি মিষ্টি করে হেসে আয়নার সামনে গিয়ে চুলে হেয়ার ড্রায়ার করতে লাগলো। আবির মাহির কাছে এসে হেয়ার ড্রায়ার নিয়ে মাহির চুল শুকিয়ে দিতে লাগলো। মাহি হেসে বলল, হয়েছে, তুমি যাও। না, এটা করতে ভালোই লাগছে। তাই? হুম। মাহি আবিরের দিকে ঘুরে ঠোঁটে আলতো করে কিস করে দিলে আবির লজ্জা পেয়ে যায়। মুস্কি মুস্কি হাসতে লাগলো। আবিরকে হাসতে দেখে মাহি বলল, কি ব্যাপার, হাসছো কেন? রাতের কথা মনে পড়ে গেল। ফাজিল, চলো খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা লেগেছে। আবির হেয়ার ড্রায়ার রেখে মাহির সাথে যেতে লাগলো। খাবারের টেবিলের সামনে বসলে হঠাৎ করে দরজার দিকে চোখ গেল। আবির চমকে গেল। আবির ওর আব্বুর দিকে তাকাতেই দেখে ওর আব্বু দাঁড়িয়ে গেছে। মাহি চেয়ার থেকে উঠে মহিলাকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু, তুমি আজকে আসলে? তোমাকে কতবার বলেছি ছোট আব্বুকে নিয়ে আসো,
তুমি খালি ব্যস্ততা দেখাইছো। আরে পাগলি মেয়ে আমার, তুই তো এখন জব করস, এখন তো বুঝোস কতটা ব্যস্ত থাকতে হয়। তা ঠিক বলছো। ছোট আপু কোথায়? তোর আব্বু আসতে পারে নাই, রাগ করিস না। কি রে আয়ান, পিচ্ছি বদমাইশ, এত চুপচাপ কেন? উফ, বউ, তুমি আমাকে পিচ্ছি বলবে না তো। আমি অনেক ভালো ছেলে, আমাকে একদম বয়েস মাইস বলবে না। বদমাইশ হইলেই তোমার বর, কারণ সেই আমার বউকে কেড়ে নিয়েছে। আয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল। মাহির আম্মু আয়ানকে বুকে জড়িয়ে বলল, বাহ, আমার ছেলে তো অনেক পাকনা হয়ে গেছে। শাশুড়ি আম্মু, তোমার সাথে কথা নেই। তুমি আমাকে না জানিয়ে আমার বউকে বিয়ে দিলে কেন? কি আর করব বলো, তোমার বউয়ের তো বিয়ের বয়স হয়েছে। এখন যদি বিয়ে না দেয় তাহলে তোমার বউ বয়স হয়ে গেলে তখন তুমিও পছন্দ করতে না। আল্লাহ, তুই যে পাকনা হইছোস, তোর মতো যদি আমার জামাইটা একটু পাকনা হইতো। তোমার জামাইকে ডাক দাও, পুলিশ হই দেখি আমার বউকে কে বিয়ে করেছে। উফ, আমি তো পরিচয় করে দিতেই ভুলে গেছি। রাহেলা, এদিকে এসো। রাহেলা বেগমকে নিয়ে আবিরের আব্বু আম্মুর সামনে নিয়ে গিয়ে বলল, রাহেলা, এটাই মাহির শ্বশুর শাশুড়ি, আর এটাই আমার ছোট দেবর স্ত্রী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি। উফ, বলো আম্মু। বউয়ের বল কোনোটাই, সেটাই তো বলো। আরে বাবা, শান্ত হও। ওই যে টেবিলের সামনে, ওটাই তোমার বর। আয়ান আবিরকে দেখে কাছে গিয়ে ভালোভাবে দেখে বলল, এই, তুমি জানো না ওইটা আমার বউ? তুমি আমার বউকে বিয়ে করেছো কেন? আয়ানের কথায় পাত্তা না দিয়ে আবির খাবার না খেয়ে হাত ধুয়ে বলল, আব্বু আমার সাথে এমন না করলেও পারতে। আবিরের রেগে যাওয়া দেখে সবাই অবাক হয়ে গেল। আবির বের হয়ে যেতে নেবে, সাথে সাথে মাহি হাত ধরে বলল, কি ব্যাপার, তুমি রেগে বের হয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? কিছু না, হাত ছাড়েন। আবির মাহির হাত সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে নিল। আবিরের আম্মু বলল, মাহি, আমি দেখছি ওই হয়তো আয়ান তোমাকে বউ বলছে। এইটাতে পছন্দ হয় না। এই ছেলেটাকে নিয়ে সত্যি আমি পারবো না। এমন বাচ্চা কিভাবে হতে পারে? আবিরের আব্বু বাইরে চলে গেল। আবির গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথে আবিরের আব্বু হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলে আবির রেগে বলল, আপনি ইচ্ছা করে আমাকে নিয়ে এসেছেন। আবির, বিশ্বাস করো, আমি জানতাম না এটা ওর শ্বশুর বাড়ি। আমি তো শুধু মাহির আব্বুকে চিনি। মাহির আব্বুর সাথে আমার বিজনেসের সূত্রে পরিচয়। আমি জানতাম না ওর ছোট ভাইয়ের বউ রাহেলা। আপনি সব জানতেন, আপনি ইচ্ছা করে ওনার সামনে আমাকে হাজির করেছেন। মাহিন, আমি তোমাকে কিভাবে বোঝাবো, বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না। আল্লাহর কসম, আমি জানতাম না ওইটা ওর শ্বশুর বাড়ি। আমি তাহলে জীবনেও এই বাড়ির সাথে আত্মীয়তা করতাম না, যত বিজনেস লস হোক। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। আবির, এভাবে চলে গেলে ওরা সন্দেহ করবে। এখানে আর কিছুদিন থেকে বাসায় চলে যাও। আমি ওনার সামনে থাকতে পারবো না। কেন বুঝতে পারছো না? ওনাকে দেখলে আমার রাগ হয়। আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। প্লিজ আব্বু, আমার এখানে থেকে যাও। আর ওই তোমাকে অনেক ভালোবাসে। উফ, আব্বু প্লিজ চুপ করবেন, এইসব শুনতে চাই না। ওকে শোনো না, ভিতরে চলো। আবিরের আব্বু আবিরকে অনেক বুঝিয়ে জোর করে ভেতরে নিয়ে গেল। ভেতরে গেলে দেখে রাহেলা বেগম, আয়ান নাই। মাহি আবিরের দিকে তাকিয়ে বলল, এই, তুমি এত হিংসুটে কেন? ওই ছোট মানুষ আমাকে মজা করে বউ বলে, এইটা নিয়ে এভাবে কেউ রাগ করে? মাহির কথা শুনে আবির রাগে রাগে বলল, আমার জিনিস শুধু আমার, অন্য কারো না। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না। আবির কথাটা বলে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। আবিরের আব্বু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহি খাবার নিয়ে রুমে চলে আসলো। রুমে এসেছে, আবিরের চোখে পানি দেখে মাহি অবাক হয়ে গেল। মাহি আবিরের কাঁধে হাত দিয়ে আবিরের চোখ মুছে ফেলতে লাগলো। মাহি আবিরকে বলল, এই পাগল, এই সামান্য বিষয়ে কেউ কান্না করে? আরে বাবা, আমি তো তোমার বিয়ে করাবো। আমি কি তোমাকে কখনো ছেড়ে যাব না তো? আরে বাবা, এই পিচ্চি আমার চাচাতো ভাই, একটু বেশি পাকনা।
তুমি একবার ওর সাথে মিশে দেখো, তখন বুঝতে পারবে ও কত ভালো। আর তুমি ভেবে দেখো ওর বয়স কোথায়, 14, আর আমার এখন নিজেই 25। দেখো ওর সাথে কি আমার যায়। আবির মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার খুব কাছের মানুষগুলো কখনই আমার থাকে না কেন? কেন আমাকে রেখে চলে যায়? আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে বলল। মানে? আবির মাহিকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল। কিছু না, ঘুম পাচ্ছে। আবির খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। মাহি আবিরকে ডাকতে লাগলো। আবির কোনো সারা শব্দ করে না। মাহি আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে মাহি ওর পাশে বসে ফাইল চেক করছে। আবির মাহিকে বলল, কি ব্যাপার, আজকে আপনি ডিউটিতে যান নাই? গেছিলাম রাতে, দুপুরের দিকে একবার যাব। ও, যাও ফ্রেশ হয়ে আসো। আজকে কি গোসল করতে হবে? না, ফ্রেশ হয়ে আসলে হবে। যেদিন আমি তোমাকে স্পর্শ করব সেদিন গোসল করবে। আপনার শরীরের সাথে কোনো রোগ জীবাণু আছে নাকি? আবিরের কথা শুনে মাহি রাগী লোক নিয়ে তাকালে আবির ভয়ে ঢোক গিলে বলল, ধুর, রাগ দেখান কেন? মেজাজ গরম করো না, যাও এখান থেকে। তাহলে আমার বাসায় আমি চলে যাই, তাহলে তো আর আপনার মেজাজ গরম হবে না। কেন? তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না নাকি? শুনো, আমার যখন ছুটি দিবে তখনই আমরা তোমার বাসায় গিয়ে থাকবো। আপনাকে ছুটি কবে দিবে? দেরি আছে, যাও ফ্রেশ হয়ে আসো। ক্ষুধা লাগছে, রাতে তো নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। আবির অবাক হয়ে বলল, আমি আবার কখন আপনাকে খেতে না করলাম? বোকা কোথাকার, জামাই না খাইলে আমি কিভাবে খাবো শুনি? যাও তো। মাহির কথা শুনে আবির আর কিছু বলল না। খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসলে দেখে আয়ান মাহির সাথে বসে থেকে গল্প করছে। আবিরকে দেখে আয়ান বলল, এই তুমি আমার বউ রেখে কেন আসো? আমিও তো খারাপ না, তে তোমার বউকে আমি নিতে যাবো। আমার গার্লফ্রেন্ড আছে, তোমার বউয়ের থেকে সুন্দর। আয়নের কথা শুনে আবির মাহি দুজন অবাক হয়ে গেল। মাহি ভ্রু কুঁচকে বলল, বর, তুমি আমাকে অসুন্দর কইতে পারলে? আজ আমি অন্য কারোর বউ বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? কথাটা বলে মাহি কান্নার অভিনয় করল। আয়ান মাহির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আরে বউ, তুমি তো সুন্দর, বাট তোমার বউটা আমাকে সন্দেহ করে, তাই একটু পাম দিলাম, যাতে বুঝে আমি তোমার পেছনে পড়ে নাই। আয়ানের কথা শুনে মাহি যেন হাঁ হয়ে গেল। আয়ানকে বলল, তোর এত বুদ্ধি কই থেকে আসে রে? আর এই গাধাকে দেখ, ভার্সিটিতে পড়ে, বোকা চন্দ্র একটা। আমি স্মার্ট বয়, আমার বুদ্ধি থাকবে না তো কার থাকবে? আচ্ছা চলো, তোমার বলো আম্মু ডাকছে। আয়ান আবিরের এক হাত দিয়ে আরেক হাত দিয়ে মাহিকে ধরে নিয়ে যেতে লাগলো। আবির আয়নের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও পিচ্চি, তোমার উপরে আমার কোনো রাগ নাই। রাগ যার উপরে সেইটা প্রকাশ করার উপায় নাই। তিনজন নিচে নামলো। মাহি ঘ্রাণ নিয়ে বলল, ছোট আম্মু, তুমি আজকে রান্না করছো? তাড়াতাড়ি আয় তোরা। আবির রাহিলা বেগমের রান্নার কথা শুনে চলে যেতে চাইলে সাথে সাথে আয়ান টেনে টেবিলের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। সবাই টেবিলে বসলে আবির হাসি মুখে বলল, আন্টি, আপনি কিছু রান্না করেন নাই? করেছি তো, এই যে এত বড় আমি রান্না করেছি। ও আচ্ছা। রাহিলা বেগম খাবার দিতে যাবে, সাথে সাথে আবির বাধা দিয়ে বলল, আন্টি, আপনার রান্না করা খাবারগুলো দেন, আপনার হাতে রান্না অনেক মজা। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহি ভ্রু কুঁচকে বলল, আরে আম্মুর রান্না তোমার কাছে এত মজা লাগছে? একবার ছোট আম্মুর রান্না খেয়ে দেখো কত মজা। একবার খাইলে বারবার খেতে চাইবে। আমি এইসব খাই না। আন্টি, আপনি খাবারগুলো দেন না। আবিরের কথা শুনে রাহিলা বেগম মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু প্রকাশ করল না। মাহির আম্মু খুশি হয়ে আবিরকে খাবার দিতে লাগলো। মাহির আব্বু বললে, কি ব্যাপার আবির, তুমি না এইসব জিনিস অনেক পছন্দ করো, তাহলে হঠাৎ আজ বলছো কেন তুমি এসব খাও না? মাহির আব্বুর কথা শুনে সবাই আবিরের দিকে তাকালে আবির বলল, এইসব রান্না আমি আমার আম্মুর হাতে খাই, অন্য কারো রান্না খেতে পারি না। আরে একবার নিয়ে দেখো, তুমি যদি একবার খাও তাহলে দেখো বারবার খাইতে চাইবে, আর আম্মুকে বলবে রান্না করে দিতে।
আবির মাহির কথায় কোনো উত্তর না দিয়ে মাহির আম্মু বেড়ে দেওয়া খাবার তাড়াতাড়ি করে খেয়ে হাত ধুয়ে উঠে পড়তে যাবে। আয়ান সাথে সাথে বলল, আম্মু দেখো, বইয়ের বল আমার থেকে কম খায়। ওর থেকে তো আমি অনেক বেশি খেতে পারি। আবির আয়ানকে কিছু না বলে চলে গেল। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকলো। মাহির আম্মু বলতে লাগলো, আমিও ঠিক বুঝলাম না, ওর ভিতরে ভদ্রতা বলে কিছুই নেই, বোকাচন্দ্র একটা। এই তোমার না বিজনেসের জন্য এবি এক পাগল ছাগলের সাথে বিয়ে দিয়েছে। মাহির কথা শুনে রাহেলা বেগম কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাহির আব্বু বলতে লাগলো, আমি তো আগে আবিরদের বাসায় গিয়েছি। আবির তো এমন না, আমরা গেলে কত খুশি হতো। আত্মীয় স্বজন দেখলে ওই অনেক খুশি হতো। কাকে কিভাবে আপ্যায়ন করবে একদম পাগলের মতো হয়ে যায়। আর সেই ছেলে কিনা এমন করলো। একবার তো মাসুম আমাদের সাথে খেয়েছিল আমাদের মন রাখার জন্য, অথচ মাসুমের অ্যালার্জি ছিল। কি এক অবস্থা হয়ে গিয়েছিল, আর সেই ছেলে এমন একটা করছে। মাহির আব্বুর কথা শুনে রাহেলা বেগম মনে মনে ভাবতে লাগলো, না, এবার আবিরের সাথে কথা বলতে হবে। বাহ বউ, তোমার বরের সাথে তো আমার মিল আছে। হুম, তুমি যে আমার বর তাই মিল আছে ওর সাথে। আচ্ছা সবাই খাও, ওর কথা ছাড়ো। সবাই মিলে খাবার খেতে লাগলো। আর এদিকে আবির রুমে বসে গেম খেলতে লাগলো। রাহেলা বেগমের মুখ চোখের সামনে ভাসলে রাগে বিছানা চাদর খামচিয়ে ধরল। আয়ান মাহি রুমের ভেতরে আসলে আবির নিজেকে শান্ত করে নিল। আয়ান খাটের উপরে উঠে আবিরকে বলল, বইয়ের বল কি খেলো? আমাকে ভাইয়া বলতে পারো না? বউয়ের বোর এটা কি ধরনের কথা? তুমি এত লাগো কেন? এই, তুমি কি ওর সাথে ভালো ব্যবহার করতে পারো না? আমি ওকে ভাইয়া বলতে বলেছি, এখানে খারাপ ব্যবহারে কি হলো? ওকে ভাইয়া বলবো। আমাকে এই গেম খেলতে দিবে কি? নাও। আয়ান খুশি হয়ে ফোনটা নিয়ে খেলতে লাগলো। আয়ানকে খেলতে দেখে বলল, তুমি দেখি সব দিকে এক্সপার্ট। ওই আর কি, একটু আধটু সব শিখে নিচ্ছি। খুব ভালো, বাট আজকের পর থেকে যেন পাকনামি করতে না দেখি। আমি কই পাকনামি করি? করো তো পাকনামি। তুমি ছোট মানুষ, ছোটর মতো থাকবে। ওকে, এখন কথা বলো না, খেলতে দাও। আবির আর কিছু বলল না। মাহি ওদের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে এমনভাবে ট্রিট করছো মনে হচ্ছে তুমি ওর বড় ভাই। তো আমি তো ওর বড় ভাই না, মানে তোমার ভাই মানে তো আমারও। বাহ, তুমি আবার আপনি থেকে তুমিতে আসতে পারলে। আবির কিছু না বলে চুপ করে আয়নের গেম খেলা দেখতে লাগলো। মাহির ফোন বেজে উঠলে কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আবির বলে উঠল, এই কেসটা আপনাকে নিতে হবে না। আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে পিছনে ঘুরে তাকিয়ে বলল, মানে কেস নিব না কেন? নেওয়ার দরকার নাই। আমার মনে হয় ওরা কোনো সাধারণ মানুষ না। টাকা পয়সা গরম তাদের। বড় বড় মন্ত্রীর সাথে তাদের উঠা বসা। আজকে জেলে দিবেন তো 2 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়ার নোটিশ চলে আসবে। বললেই হলো নাকি? আর তুমি ছোট ছোটর মতো থাকো। আবার যেন আমার কাছে সাহায্য চাইতে আসেন না। আজব তো, আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? কি জানি। মাহি আবিরের কথা ঠিক বুঝতে পারল না। ওইদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। আবির আয়ানকে নিয়ে ছাদে চলে গেল। আবির আয়ানের সাথে বসে থাকলে আয়ান বলল, ভাইয়া দোকানে যাব, তুমি কি কিছু খাবে? একা দোকানে যেতে হবে না। কি খাবে আমাকে বলো, আমি নিয়ে আসছি। রাহেলা বেগম ওদের একসাথে দেখে খুশি হয়ে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, দুই ভাই মিলে কি কথা বলো? উফ আম্মু, এই ভাইয়া খালি তোমার মতো শাসন করতে নেই। তুমি বলো, আমি কি ছোট আছি? আমি বলো হয়ে গেছি। দোকানে যেতে যাচ্ছি, ভাইয়া যাইতে দেবে না। ভাইয়ার কথা মতো চলবে। ভাইয়া কখনোই তোমার ক্ষতি চাইবে না, তাই ভাইয়া তোমাকে শাসন করে। আয়ান চলে গেল। আবির চলে যেতে চাইলে রাহেলা বেগম আবিরের হাত ধরে ফেলে। আবির হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাহেলা বেগম আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরলে আবির চোখ বন্ধ করে ফেলল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহেলা বেগম চোখের পানি আবিরের শার্টে পড়তে লাগলো। রাহেলা বেগম আবিরকে বলল, আবির, আমাকে এভাবে ইগনোর করিস না, আমি আর পারছি না। আমাকে ছেড়ে দেন। আবির, আমাকে ক্ষমা করে দে। আবির রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম ক্ষমার কথা বলবেন না। আপনি কে যে আপনাকে ক্ষমা করতে যাব? আমি আপনাকে ঘৃণা করি।
আমি চাই না আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কেউ জানুক। ভালো আছেন, ভালো থাকেন। একদম আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। আবির, আমি তোর রাহেলা বেগম আর কিছু বলতে যাবে আবির সাথে সাথেই বলে উঠল, ওই মুখে একদম বলবেন না। আপনি আমার মা, আমার আম্মু আছে, আপনি আমার কেউ না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, তুই এখন বড় হইছস, আমার কথা তুই শোনে। আমি শুনতে চাই না। আমি এইটাও জানি আপনি একটা স্বার্থপর মহিলা। কিসের স্বার্থপর? তুই নিজে ও বিয়ে করছস। তোর আর মাহির যদি একে অপরের প্রতি ভালোবাসা না থাকে তাহলে জীবনেও একসাথে সংসার করা সম্ভব হবে না। নিজে ভালোবাসা নাই সেখানে কিভাবে সারা জীবন মানুষ সংসার করতে পারে বলতে পারবি? আবির চিৎকার করে বলল, একে উপরের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আমাকে জন্ম কেন দিয়েছিলে? আমাকে জন্ম দেওয়ার আগে কি একবার দুজন ভাবতে পারে নাই যে আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো না? শুনো, এইসব এক্সকিউজ আমাকে দিতে আসবে না। আমার জীবনটা একদম নরক করে দিয়েছো। ভেবেছিলাম সবার থেকে দূরে সরে যাব। এইখানে বিয়েও করেছি যাতে তোমাদের দুজন থেকে দূরে থাকতে পারি। দেখো কতটা ভালো কপাল, সে তোমার আত্মীয়র সাথে আত্মীয়তা করে ফেলেছি। আবিরের কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে গেল। আর কিছু মুখ দিয়ে যেন বের হতে চাচ্ছে না। আবির চোখ মুছতে মুছতে নিচে চলে গেল। রাহেলা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়ান আসলে রাহেলা বেগম সাথে সাথে চোখ মুছে ফেলল। আম্মু, ভাইয়াকে নিতে চলে গেছে? হ্যাঁ? আম্মু, তোমার কিছু হয়েছে? না। আয়ান নিচে চলে গেল। মাহি রুমে গিয়ে দেখে আবির খাটে উপর হয়ে শুয়ে আছে। আয়ান আবিরের কাছে গিয়ে বলল, ভাইয়া। আয়নের কণ্ঠ শুনে আবির তাড়াতাড়ি চোখ মুছে আয়নের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, চলে এসেছো? কি ব্যাপার ভাইয়া, তোমার আর আম্মুর চোখ লাল কেন? আরে ছাদে ছিলাম, হয়তো ধুলো লেগেছে, তাই এরকম লাল হয়ে গেছে। ও আচ্ছা। এ নো, এগুলো বউ কিনে দিয়েছে। বউ মানে? বউ তো ডিউটিতে চলে গেল, আমাকে দোকানের কাছে রেখে এগিয়ে আসছে, এসব কিনে দিয়েছে। আর তুমি নাকি চকোলেট অনেক পছন্দ করো, নাও। ও আচ্ছা, তুমি খাও, আমি পরে খাবো। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। খাও না ভাইয়া, না খাইলে বউ কষ্ট পাবে তো। তুমি কিভাবে জানো বউ কষ্ট পাবে? জানার কি আছে, আমি যদি কাউকে কিছু কিনে দিই, কেউ যদি না নেই, এখানে তো আমার খারাপ লাগবেই। অনেক যুক্তি দিয়ে কথা বলো। একটু একটু একটু। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি খেয়ে নাও, খেলতে যাবো। তুমি যাবে আমার সাথে? কোথায় খেলতে যাবে? আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে খেলতে যাব বিকেলের দিকে। এখন চলো ঘুরতে যাই, চকলেট খাওয়া শেষ করে। তোমরা তো লন্ডনে থাকো, তাহলে এখানে তোমার ফ্রেন্ড কিভাবে আসলো? এখানে আমি 2 বছর থেকে এখানে পড়াশোনা করছি। আমার হাই স্কুলের ফ্রেন্ড আছে। তুমি হাই স্কুলে পড়ো কোন ক্লাসে? ক্লাস 7। কি, 14 বছরের ছেলে 7-এ পড়ো? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে, আমি স্টুডেন্ট অনেক ভালো। আমি কেজি স্কুল থেকে প্লে পর্যন্ত পড়ে সোজা ক্লাস 2তে ভর্তি হয়েছিলাম, তাই সবার থেকে আমি ক্লাসে এগিয়ে আছি। বাহ। এখন খাও তো। আয়ানের হাত থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ান আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আবির আয়ানকে বলতে লাগলো, আয়ান, তুমি ঘুরতে যাও। আয়ান, এভাবে ভাইয়াকে টানছো কেন? ভাইয়া ব্যথা পাবে তো। ভাইয়াকে যেতে বলেছি, আমার সাথে যেতে চাই না কেন? ভাইয়াকে আমার সাথে যেতে বলো। রাহেলা বেগম আবিরের দিকে তাকাতেই আবিরকে কিছু বলার সাহস পেল না। আবির আয়ানকে বলল, আচ্ছা চলো। আবির আয়ানের সাথে চলে গেল। আয়ান স্কুল মাঠে নিয়ে গেল। আয়ান শেষ বাজালে বেশ কিছু ছেলে মেয়ে দৌড়ে আসলো। এসে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান সবার সাথে কথা বলে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল, তারপর বলল, তাহলে বিকেলে কিন্তু খেলতে আসবো, সবাই এসেছো কিন্তু। আয়ানের কথা শুনে হ্যাঁ বলল। আয়ান তারপর আবিরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান আবিরকে এখানে কার সব কিছু চিনিয়ে দিতে লাগলো। আয়ানকে যত দেখছে আবির যেন শুধু অবাক হয়ে যাচ্ছে। আয়ান আবিরকে বলল, ভাইয়া চলো নামাজ পড়ে আসি, আম্মু জানতে পারলে অনেক বকা দিবে, গতকাল নামাজ পড়ি নাই। আচ্ছা চলো। আবির আর আয়ান মসজিদের ভেতরে গিয়ে অজু করে নামাজ পড়তে ঢুকে পড়ল। দুজন নামাজ পড়ে বাহিরে আসলো। আয়ানের হাত ধরে আবির হাঁটছিল। হঠাৎ করে একটা গাড়ি আয়ানের সাথে ধাক্কা দিতে যাবে, সাথে সাথে আবির আয়ানকে ঘুরিয়ে নিলে। গাড়ির সাথে আবির ধাক্কা লাগে।
আবিরের পেট কেটে রক্ত পড়তে লাগলো। গাড়িওয়ালা আবিরদের কাছে এসে ক্ষমা চাইলে আবির চলে যেতে বলে। আয়ান রেগে গিয়ে গাড়িওয়ালাকে মারতে যাবে, আবির সাথে সাথে আয়ানকে জড়িয়ে ধরে বলল, আয়ান শান্ত হও, উনি তো ইচ্ছা করে নাই, ওনার ভ্যানের সামনে থেকে পাথরটা সরিয়ে যাওয়ার কারণে এদিকে চলে এসেছে। ছাড়ো ভাইয়া, উনি কি ভালোভাবে রাখতে পারে না? তোমার পিঠ দিয়ে রক্ত পড়ছে। একটু কাটছে, চলো। আবির আয়ানকে কোলে তুলে জোর করে বাসার দিকে নিয়ে যেতে লাগলো। আয়ান রেগে বাসার সামনে এসে রাগ করে বাসার ভিতরে ঢুকলো। আবির আয়ানের পেছন পেছন যেতে লাগলো আর বলতে লাগলো, আয়ান, এই সামান্য বিষয় কেউ রাগ করে? আয়ান, আমার কথাটা শোনো। আয়ানকে রেগে থাকতে দেখে রাহিলা বেগম জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, এত রেগে আছো কেন? ভাইয়ার সাথে আমার কোনো কথা নেই। ভাইয়া কি করেছে, এমন কেন বলছো? মাহি অফিস থেকে এসে দরজা দিয়ে ভেতরে ঢুকে আবিরের শার্টে রক্ত দেখে চমকে বলল, আবির, তোমার শার্টে রক্ত কেন? আবিরের কাছে আসলে শার্ট ধরতে গেলে আবির সরে গিয়ে বলল, কিছু হয় নাই, একটু ছড়ে গেছে। কিভাবে? জানি না। মিথ্যে কেন বলবো ভাইয়া? আম্মু ভাইয়া আমাকে বাসা থেকে ব্যথা পাইছে। মানে? আয়ান আবিরের কাছে গিয়ে শার্ট তুলে সবাই চোখ বড় বড় করে ফেলল। রাহিলা বেগম দৌড়ে এসে আবিরের ক্ষত জায়গায় শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে বলল, এতখানি ক্ষত হয়ে গেছে আর কাউকে কিছু বলার প্রয়োজন মনে করো না? মানলাম আমাকে বলবে না, এখানে তো তোমার শাশুড়ি আছে, মাহি আছে, তাদের কি বলার প্রয়োজন করো না? কতটা রক্ত পড়েছে হিসাব আছে? আবির রাহিলা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল, আন্টি, এটা কি করলেন? আমার মতো ছেলের জন্য নিজের শাড়িতে রক্ত লাগিয়ে ফেললেন। চিন্তা করেন না, আমি একটা শাড়ি কিনে দিব। আবিরের কথা শুনে রাহেলা বেগম নিজের রাগ কান্না চেপে রাখতে না পেরে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। মাহি আবিরের কাছে এসে রাহেলা বেগমকে কিছু বলবে তার আগেই রাহেলা বেগম বলতে লাগলো, এত বেশি কেন বোঝোস, সব সময় অতিরিক্ত কথা বলস। তোর থেকে কি আমার এই শাড়ি বেশি নাকি? আমার কাছে আমার জীবনের থেকে তোর আর আয়ানের জীবনের মূল্য অনেক বেশি। আর সেইখানে সামান্য শাড়ি বেশি হবে ভাবলে কিভাবে? চুপ করেন, একদম মিথ্যা নাটক করবেন না। আমার জীবনে কোনো মূল্য নাই, আমি মরে গেলে সবাই শান্তিতে থাকবে। আবির কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহির হাত সরিয়ে দিয়ে দৌড়ে উপরে চলে গেল। রাহেলা বেগম কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরল। মাহির আম্মু বলল, ছোট, তুই কি আবিরকে চিনোস? এইসব কি বলি? আমি গতকাল থেকে খেয়াল করছি আবির তোকে সহ্য করতে পারে না। আমি বিষয়টা এড়িয়ে গেছি, কিন্তু এখন তো স্পষ্ট যে আবির তোকে সত্যি পছন্দ করে না। ছোট আম্মু, সত্যি করে বলবে আবিরের সাথে তোমার কি সম্পর্ক? তুমি তখন বলে আয়ান আর আবিরের জীবনের মূল্য তোমার কাছে অনেক মূল্যবান। রাহেলা বেগম কারো কোনো কথার উত্তর না দিয়ে কান্না করতে করতে রুমে চলে গেল দৌড়ে। মাহি নিজের রুমে চলে আসলো। আবিরকে দেখতে পেল সোফায় বসে আছে। মাহি আবিরের পাশে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। আবির চুপচাপ বসে থাকলো। মাহি ফার্স্ট এড বক্স নিয়ে এসে আবিরের ক্ষত জায়গায় মুছে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আবির ওদিকে কোনো খেয়াল নেই, নিচের দিকে তাকিয়ে আছে এক নজরে। মাহি আবিরকে ব্যান্ডেজ করে দিয়ে বলল, আবির, মাহির ডাকে আবিরের হুঁশ ফিরলে আবির বসা থেকে উঠে বলল, আমি বাসায় যাব। কেন? এখানে ভালো লাগছে না তাই। আবির, আমাকে একটা সত্যি কথা বলবে? আমি কাউকে কিছু বলতে চাই না। ওকে, ওই কথা রেখে দিলাম। কাজের কথায় আসি। তুমি গোয়েন্দা বিভাগে একজন সদস্য। হ্যাঁ। তোমাকে দেখে তো বুঝতেই পারি নাই তুমি গোয়েন্দা বিভাগে জব করো। এত বোকাশোকা ছেলে কিভাবে কি? এনএসআই কাজ করা অনেক শখ ছিল, তাই জয়েন হয়েছিলাম। আর এইটা কেউ জানে না, আমি আর আমার ফ্রেন্ড এই গ্রুপে আছি। ও, আমার বিশ্বাস আপনি এই বিষয়ে কাউকে বলবেন না। আমি আপনাকে জানতে দিয়েছি, তাই জানতে পেরেছেন। স্যার তোমার সাথে কাজ করতে বলেছে। আমাকে কাজে সাহায্য করতে পারবে কি? সাহায্য না লাগবে না, সকালের দিকে না বললেন? আমি কি জানতাম যে আমার বোকা বর এমন ট্যালেন্ট আমার সিনিয়র হয়ে বসে আছে? মাহির কথা শুনে আবির মুচকি হাসলো। মাহি আবিরকে জড়িয়ে ধরতে গেলে আবির বলল, ফ্রেশ হয়ে আসো, তোমাকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে। ওঠাই পড়ে।
একটা কিস করি। সরো, এবি একসময় কিস। আমার সিনিয়র দেখে এত ভাব বেড়ে গেল নাকি? মোটেও ভালো লাগছে না, তুমি যাও তো। আর আমি 3 বছর ধরে কাজ করছি, আমি অন্য আন্ডারে আছি, তোমার সিনিয়রও না। এই 3 বছর পরে তুমি অনেক কেস সমাধান করেছো। তোমার তো নাম ডাক আছে, সবাই তোমাকে ম্যাক্স নামে চেনে। হ্যাঁ, আচ্ছা তুমি থাকো, আমি গোসল করে আসি। ব্যান্ডেজ করছি, ওইখানে পানি লাগানো যাবে না। চলো, আমি গোসল করিয়ে দেই। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, অলরেডি সব দেখা শেষ। এই তোমার কি লজ্জা কম নাকি? জামার কাছে আবার কিসের লজ্জা, চলো। মাহি আবিরকে জোর করে নিয়ে যেতে লাগলো। ওয়াশরুমে গেলে আবিরকে ক্ষত স্থানে কাগজ দিয়ে বেঁধে দিয়ে গোসল করিয়ে দিতে লাগলো। আবির দুষ্টুমি করে শাওয়ার ছেড়ে দিল। মাহি চমকে উঠল। আবির মাহির চুল খুলে দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে যাবে। সাথে সাথে আয়ান রুমে এসে ডাক দিলে মাহিকে সাথে সাথে আবির ছেড়ে দেয়। আয়ান ওয়াশরুমের সামনে এসে বলল, ভাইয়া তুমি গোসল করেছো? হ্যাঁ, তুমি খাটে বসো, আমি আসছি। আবির তোয়ালে পরে শার্ট প্যান্ট খুলে বাহিরে বের হয়ে আসলো। মাহি ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আয়ান খাটের উপরে বসে থেকে কিছু ভাবছে দেখে আবির বলল, কি ব্যাপার আয়ান, মন খারাপ নাকি? ভাইয়া তুমি যে আমার বড় ভাই, আমাকে আগে কেন বলো নাই? আবির আয়নের কথা শুনে চুপ হয়ে গেল। আবির আলমারি থেকে প্যান্ট বের করে পরে নিল। লে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নের পাশে গিয়ে বসলো। আবির আয়নকে বলল, তোমাকে কে বলেছে আমি তোমার বড় ভাই? আম্মু বলেছে তুমি আমার বড় ভাই। আর তুমি আমাকে পছন্দ করো না কেন? আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। আয়ান, একটা প্রমিস করতে পারবে? কি প্রমিস ভাইয়া? আমি যে তোমার বড় ভাই হই আর তোমার আম্মু যে আমার আম্মু হয়, এইটা আর কাউকে বলবে না। প্রমিস করো আমাকে। কেন, তুমি কি আমাদের পরিচয় দিতে চাও না? তুমি কি আমাদের ঘৃণা করো? না, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে নিজের ছোট ভাই হিসেবে ভালোবাসি। কিন্তু আমি চাই না কেউ জানুক আমি তোমার আম্মুর সন্তান। জানলে কি সমস্যা ভাইয়া? আমি চাই না, তাই সমস্যা থাকবে কেন? আচ্ছা প্রমিস করলাম। গুড বয়। আচ্ছা বউকে বললে কি কোনো সমস্যা হবে? কাউকে বলবে না। আচ্ছা তাহলে তোমাকে কি ভাইয়া বলে ডাকবো না? হ্যাঁ, ডাকবে, এইটাতে সমস্যা নাই। ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া তোমার ওখানে অনেক ব্যথা করছে তাই না? না, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এইটা খুলে ফেলি। আবির পলিথিনটা খুলে ফেলল। এইদিকে মাহি গোসল করে আবির আর নিজের পোশাক ধুয়ে বের হলে মাহি দুজনকে কথা বলতে দেখে বলল, কি ব্যাপার, দুইজন এত কি কথা বলো? বলতেছি তোমাকে কিডন্যাপ করে তোমার 2টা কিডনি বিক্রি করে আমরা দুজন ঘুরতে যাব। কথাটা বলে দুজন হাসতে লাগলো। মাহি ভ্রুকুচকে তাকিয়ে বলল, এখন দুইজনের অনেক মিল হয়ে গেছে। আমার কিডনির দিকে চোখ গেছে, তাই না? তোমার কিডনির থেকে তোমার চোখগুলো সুন্দর, এগুলো বিক্রি করে ওইগুলো বিক্রি হবে তাড়াতাড়ি। ভাইয়া চলো আমরা দুজনে মিলে বইয়ের চোখ খুলে নিই। আয়নের বাচ্চা, দুইজনকে মেরে ভূত বানিয়ে দিব। বউ তোমার পিছনে ভূত। মাহি ভয়ে পেছনে তাকাতেই দেখে কিছুই নেই। আয়ান আবির হাসতে লাগলো। মাহি মুখ ভেঙচি দিয়ে বারান্দার গিয়ে পোশাকগুলো মেলে দিতে লাগলো। আয়ান আবিরের কানের কাছে গিয়ে বলল, ভাইয়া ভাইয়ার বউকে তো মানুষ ভাবি বলে ডাকে, আমাকে তাহলে বাবুকে আজ থেকে ভাবি ডাকবো? না, আপু ডেকো, ভাবি কইলে সন্দেহ করবে। ঠিক বলেছো। মাহি রুমে আসলে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, এখন কি সাহায্য করতে পারবে? আগে খাবার খেয়ে আসো, না খেয়ে তো কাজ করতে হবে না। আমি বাকিটা দেখে নিচ্ছি, আমাকে তোমার ল্যাপটপটা দাও। মাহি আবিরকে ল্যাপটপ দিয়ে চলে গেল। আবির ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। মাহি খাবারের প্লেট নিয়ে এসেছে আবিরের সামনে বসলে আবির ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, রাত 12টার দিকে ওরা ক্লাবে ডিল করতে আসবে। তুমি জানলে কিভাবে? আমার কাছে সব তথ্য আছে। কথাটা বলে আবির মাহিরের দিকে তাকাতেই মাহি খাবারের লোকমা আয়ানকে দিয়ে আবিরের দিকে দিল। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, তোমরা দুজন খাও। কত ভাত নিয়েছি খেয়াল আছে তোমার? আমরা দুইজন এত খেতে পারবো না। খেতে থাকো। মাহি জোর করে মুখের ভেতরে দিয়ে দিল। মাহির দিকে তাকাতেই মাহি বলল, খাও তো, ভাতের উপর রাগ করতে নেই। আয়ান, তুই গেম কম করে খেল, পড়াশোনা নাই নাকি? আয়নের কথা শুনে মাহি অবাক হয়ে বলল,
আমি কি স্বপ্নের ভিতরে আছি, নাকি কেউ আমাকে চিমটি দাও তো। আবির চিমটি দিতেই মাহি বলল, আহা, আসতে দিতে পারো না। এইটা তো বাস্তবে। এই হায়ান তো শ্বশুর খারাপ হয়েছে নাকি? দেখি এদিকে আয় তো। ধুর, আমার কিছুই নেই। তাহলে আমাকে আপু বলছিস কেন রে? তুমি তো আপু হো, তাই বউ বলা উচিত না, তাই এখান থেকে আপু কমো। আবির বলতে নিষেধ করেছে নাকি? না। আল্লাহ জানে তোর মাথায় কি চলে। নে, হা কর। মাহি, আবির, আয়ানকে আর নিজে খাবার খেতে লাগলো। তিনজনের খাওয়া শেষ হলে আয়ান চলে গেল। মাহি আবিরের দিকে তাকাতেই আবির বলল, তুমি কি জানো তোমার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ খবর দিয়েছে তোমরা যে আমাদের সাহায্য নিচ্ছ? কি? আবির মাহির দিকে ল্যাপটপ ঘুরিয়ে কল রেকর্ড শোনালে মাহি যেন আকাশ থেকে পড়ল। মাহি রেগে বলল, ওনার চাকরি যদি আমি না খেয়ে দিচ্ছি, তাহলে আমার নামও মাহি না। ওয়েট, এত রাগ ভালো না, ওকে দিয়ে কাজে লাগাতে হবে। আপাতত কিছু বলার দরকার নেই। আর হ্যাঁ, আমার ব্যাপারে যেন কেউ না জানে, বারবার সাবধান করছি কিন্তু। আমাদের গ্রুপ ছাড়া কেউ আমাকে দেখে নাই। তোমাকে দেখানোর জন্য আমি নিজেই বলে দিয়েছিলাম, না হলে আমাদের গ্রুপের চেহারা দেখার মতো ক্ষমতা নাই তোমার। ওকে, সব বুঝলাম। আমি তাহলে স্যারকে জানিয়ে দেই বিষয়টা, তারপর আরও কিছু পুলিশ নিয়ে ওখানে চলে যাওয়া যাবে। দিতে হবে না, আমার হাতে যখন এসেছে তখন সব আমি দেখব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, কি কাজ? তোমাকে গুলি খেতে হবে। মাহির কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। আবির মাহির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আরে ওয়েট, আমি তোমাকে প্ল্যানটা বলি। আবির খাট থেকে নেমে দরজা লাগিয়ে দিয়ে মাহিকে প্ল্যান সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলে। মাহি গম্ভীর গলায় বলল, তুমি জামাই হয়ে বউকে গুলি করতে পারবে? মানুষ খুন করা আমার নেশা, সেখানে তো তুমি। আবিরকে হাসতে দেখে মাহির রাগ হতে লাগলো। আবিরকে মারতে যাবে, আবির সাথে সাথে হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি তোমার স্বামী। আমি নিশ্চয়ই নিজের স্ত্রীকে ক্ষত হতে দেখতে পারবো না, বাট এইটা করলে ওকে এনকাউন্টার করে দেওয়া যাবে। কারণ ওই জেলে গেলে ঠিক ফিরে আসবে, আর মেরে ফেললে আর এই কুকর্ম করতে পারবে না। তা ঠিক বলেছ। আচ্ছা, মেরো আমাকে। আবির মাহির কপালে চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে বলল, মাহি, এই চাকরি ছেড়ে দিতে পারবে? আবিরের কথা শুনে মাহি সাথে সাথে আবিরকে সরিয়ে দিয়ে বলল, এইটা কখনোই সম্ভব না। আমি আমার জবকে অনেক ভালোবাসি। তুমি তোমার জব যেমন ছাড়তে পারবে না, তেমন আমিও পারবো না। ও আচ্ছা। আবির আর কিছু বলল না। খাটের উপরে বসে ল্যাপটপ নিয়ে চ্যাটিং করতে লাগলো। চ্যাটিং করা শেষ করে মাহিকে বলল, আচ্ছা শোনো, এখন ঘুমিয়ে নাও, রাত জাগতে হতে পারে। হুম। মাহি আবিরের পাশে শুয়ে পড়লে আবির মাহিকে নিজের বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মাহি আবিরের বুকে শান্তির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। হঠাৎ? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি কখনোই আমাকে এভাবে বুকে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে না। তুমি যেমন প্রথম ব্যবহার করেছো, আমি তো ভেবেছিলাম সত্যি তুমি বোকাশোকা একটা ছেলে, কিছু বুঝো না। এইটাই আমার ট্যালেন্ট। আমরা যখন যেমন ইচ্ছা অভিনয় করতে পারি। আমাদের ধরা এত সহজ না। আসলে আমি পুলিশ হয়ে তোমাকে ধরতে পারি নাই। আচ্ছা ঘুমাও। না, আদর খেতে ইচ্ছে করছে। মিশন শেষ হইলে এখন ঘুমাও। আবির মাহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আবিরও ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে দুজন উঠে ফ্রেশ হয়ে নেয়। আবির নিচে চলে গেলে দেখে আয়ান সোফায় বসে থেকে পড়ছে। আবির গিয়ে ওর পাশে বসলে আয়ান বলল, ভাইয়া, এটা একটু বুঝিয়ে দাও তো। আবির আয়ানকে পড়া বুঝিয়ে দিতে লাগলো। মাহির আম্মু আর রাহেলা বেগম রান্নাঘর থেকে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহির আম্মু বলল, আবিরের সাথে তাহলে ছোট নবাবের মিল হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। দুজন টুকটাক কথা বলতে লাগলো। মাহি এসে ওদের পাশে বসে দেখতে লাগলো। আয়ান পড়া শেষ করে বলল, ভাইয়া, আর পড়বো না। ঠিক আছে, এইমাত্র 30 মিনিট পড়েছে। এইটাই ওর জন্য যথেষ্ট। লাভ ইউ ভাইয়া। এই আম্মু খালি বেড়া দেয়। আই লাভ ইউ টু, বাট এভাবে বলতে হয় না।
উনি তোমার ভালোর জন্য বলে। আবিরের কথা শুনে রাহেলা বেগম বলে উঠল, অন্য বেলায় বুঝলে কেউ নিজের বেলায় কেন বুঝে না? আবির চুপ হয়ে গেল। মাহি ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই কথার মানে কি আম্মু? কিছু না। আবিরের ফোন বেজে উঠল। আবির কলটা রিসিভ করল। ওপাশ থেকে রাকিব বলে, আবির তুলি দেশে এসেছে। আবির কথাটা শুনিয়ে বলে উঠল, আমি জানি। আর তুই কোথায় আছোস? আবিরের কথা শুনে রাকিব বলে, আমি লেকের পাড়ে আছি। আবির রাকিবকে বলল, আচ্ছা তুই থাক, আমি আসছি। কথাটা বলে কল কেটে দিল। আবির মাহিকে বলল, মাহি, আমি একটু বাইরে যাব, তোমার বাইকটা দিবে কি? হ্যাঁ, নিয়ে যাও। বাইক চালাতে হবে না, একবার তো অ্যাক্সিডেন্ট করেছিলে, আর এইসব চালাতে হবে না। রাহেলা বেগমের কথা শুনে বলল, অ্যাক্সিডেন্ট করেছিল। তুমি কিভাবে জানলে আম্মু? আম্মু, তোমাদের দুইজনের সম্পর্ক কি? উনি আর ওনার হাজব্যান্ড আমাকে হসপিটালে নিয়ে গেছিল। ও, তার মানে আগে থেকে চেনো। তাহলে বললে না কেন? আর আম্মুর উপরে রাগ কেন? উনি তোমার উপকার করেছে, এতে তো ওনাকে তোমার সম্মান করা উচিত। চাবি দিবা কি? ড্রেসিং টেবিলের সামনে। আর সাবধানে যাও। আবির সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের উপর থেকে চাবি নিয়ে চলে আসলো। আয়ান বলে উঠল, ভাই আমিও যাব। আমি একটু দূরে যাব। ভাইয়া, তোমাকে আমি পরে ঘুরতে নিয়ে যাব। কত দূরে যাবা? তোমার আব্বুর কাছে যাবা নাকি? আমিও যাব। উনি তো আমার আব্বু হবে, তাই না? আয়নের কথা শুনে রাহেলা বেগম আর আবির একে অপরের দিকে তাকালে আবির মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার আব্বু মানে তোমার আব্বু। বাট আমি আব্বুর কাছে যাব না। তোমাকে আমি আগামীকাল ঘুরতে নিয়ে যাব। তুমি যেখানে যেতে চাইবে সেইখানে নিয়ে যাব। ওকে। কোথায় যাবে? ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। আর আমি চাচ্ছি না আমার বিষয়ে কেউ কথা বলুক। কথাটা বলে আবির চলে গেল। মাহির আম্মু মাহিকে বলল, এই মাহি, তোর শ্বশুরকে কল দিস তো। ওনাকে জানানো উচিত মাহিন রাহেলার সাথে এরকম ব্যবহার করার মানে কি। বড় মানুষের সাথে বেয়াদবি করে। ভাবি, এইসব বাদ দেন। ওর মনে আঘাত করেছিলাম, তাই আমার সাথে এমন ব্যবহার করে। যদি শান্তি পায় তাহলে করতে থাক, ওইসব নিয়ে চিন্তা করেন না। ওই যত আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমাকে ওই অনেক ভালোবাসে। তোমাদের রহস্য কি? যাই হোক, আমার কাছে আছে। আমি রুমে যাই। আর আয়ান, আইসক্রিম কিনে আনতো। মাহি আয়ানকে টাকা দিলে আয়ান চলে গেল। আবির বাইক নিয়ে 1 ঘন্টা জার্নি করে রাকিবের কাছে চলে গেল। রাকিবের থেকে কিছু দূরে বসে পড়ল। রাকিব বলে ওঠে, তুলি তোকে ছাড়বে না। এবার মনে হয় তোকে জোর করে হলেও বিয়ে করবে। আবির ফোন কানে রেখে বলল, লাভ নাই, আমি বিবাহিত। আবিরের কথা শুনে রাকিব অবাক চোখে তাকালো। আবির মুচকি হাসি দিল। রাকিব বলে, কবে বিয়ে করলি? একবার তো জানালিও না। আবির বলে উঠল, বিজনেসের জন্য আব্বু বিয়েটা করাইছে, আর বিয়েটা হুট করে হয়ে গেছে। রাকিব ভ্রুকুসকে বলে, ওদের ধরার যেইটুকু সুযোগ ছিল সব শেষ করে দিলি। আবির রাকিবের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, চুপ করবি? তোদের বুদ্ধিতে আমি ওর খপ্পরে পড়েছি। মাফের বয়ফ্রেন্ড ভাবলে ঘৃণা লাগে। তোদের জন্য ওর সাথে ঘনিষ্ঠ পর্যন্ত হতে হয়েছে। একবার যদি আমার বউ এইসব জানতে পারে, আমাকে খুন করে ফেলবে। আবিরের কথা শুনে রাকিব হাসতে লাগলো। আবির নিচ থেকে ডালের টুকরো নিয়ে ঢিল মারল। রাকিব পা তুলে ফেলল। রাকিব বলে, কুল বেবি কুল, জানুর সাথে দেখা করতে যাইবা না? আর এইটা ভাবি কেন জানবে? সিক্রেট জিনিস এত প্রকাশ করতে হয় না। তুই তো আর মেয়ে না যে তোর পেটে বাবু চলে আসবে। ওই মেয়ে হয়ে এইসব নিয়ে চিন্তা করে না। আর তুই কি না? যাই হোক, ওটাই কথা না। তুলি তোকে কল দেয় নাই? কল দিয়েছে, সিম বন্ধ করে রাখছি। হঠাৎ করে কিছুজন এসেছে আবিরকে ধরতে। আবির রাকিব বুঝতে পেরে গেল। রাকিব অন্যদিকে ঘুরিয়ে তাকিয়ে থাকলো। আবির ওদের সাথে যেতে লাগলো। আবির বাইকের চাবিটা ফেলে দিয়ে গেল আর শেষ বাজিয়ে বুঝিয়ে দিল থানায় নিয়ে যেতে বাইক নিয়ে। আবিরকে নিয়ে চলে গেলে রাকিব বাইকের চাবি তুলে আবিরের মেসেজ আসলে রাকিব পড়ে দেখে মাহির থানার ঠিকানা দিয়েছে আর ওসিকে কোনো কিছু বলতে না করেছে। প্ল্যান অনুযায়ী কাজ করতে বলল। রাকিব ঠিকানা অনুযায়ী বাইক নিয়ে যেতে লাগলো। এইদিকে আবির গাড়িতে বসে আছে। ভিডিও কল দিলে একজন রিসিভ করে আবিরের সামনে ধরলে তুলি আবিরকে দেখে বলল, কি জান,
সিম বন্ধ করে ফেলেছো? তুমি মনে হয় আমার ক্ষমতার ব্যাপারে ভুলে গিয়েছো। ভুলে কেন যাবো? আমি জানি আমাকে ধরতে পারবে, তাই অত অবাক হয় নাই। ওদের জিজ্ঞাসা করে দেখো, আমি কি একবার ভয় পাইছি নাকি? গুড। আমার জানতে কি সাহসী হয়ে গিয়েছে। এভাবে আমাকে ধরে নিয়ে যাওয়ার মানে কি? তোমার হিসাব নিকাশ নিব জান। কিসের? 1 বছর কি করলে সেটাই জানতে চাই। প্রেম করছি 100টা, বিয়ে করছি 1000টা। আবিরের কথা শুনে তুলি হাসতে লাগলো। আবিরকে বলল, আমার বিশ্বাস আছে আমার জান কিছুই করে নাই, বাট আমাকে ইগনোর কেন করছো? এমনটা মানেও জানি হয়তো 1 বছর কোনো খোঁজ না নিই নাই, তাই আমার উপর অভিমান করেছো নিশ্চয়ই। জানি না। আচ্ছা রাগ করো না, একবার আসো, তোমাকে একবার সারপ্রাইজ দিব, পরে আমার উপরে রাগ থাকতে পারবে না। সব সময় তো দাও, আবার কিসের সারপ্রাইজ দিবে? আগে আসো এখানে। আচ্ছা যান, বাই। তুলি কল কেটে দিল। আবির ফোনে গেম খেলতে লাগলো। 30 মিনিট পর একটা বাসার ভেতরে গাড়ি নিয়ে গেল। গাড়ি থামলে মাহিন গেম খেলতে খেলতে গাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলো। আবিরকে দেখে গার্ডরা কিছু না বলে যেতে দিল। সদর দরজা খুলে দিলে আবির ভেতরে ঢুকে পড়ল। তুলির আব্বু আম্মুকে দেখে সালাম দিয়ে উপরে চলে গেল। তুলির রুমের সামনে গিয়ে ভেতরে ঢুকতেই তুলি দরজা খুলে দিয়ে আবিরকে জড়িয়ে ধরলে আবিরের ফোন পড়ে গেল। আবির ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তুলি বলল, এত অভিমান করো কেন? ফোনটা ভেঙে দিলে তো? নিজের জন্য বড় লোক, আমি তো এতিম নাকি? আপনাদের মতো টাকা পয়সা আমার নাই যে আরেকটা ফোন কিনবো। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার জন্য আমি পুরো ফোনের দোকান বসিয়ে দিতে পারি, কিন্তু তুমি তো জিদ ধরে থাকো, আমার টাকার কিছু নিবে না। আবির ফোনটা ফ্লোর থেকে তুলে পকেটে রেখে ভেতরে ঢুকলে খাটের উপরে বসলো। তুলি আবিরের কোলে বসতে গেলে আবির সরিয়ে দিয়ে বলল, ক্ষুধা লাগছে। ওয়েট, খাবার নিয়ে আসতে বলি। তুলি নিচে ফোন দিয়ে খাবার নিয়ে আসতে বলল। আবির পাশে বসে বলল, আবি, তোমার সারপ্রাইজ দেখবে? আগে খাবার খাই, তারপর। মাথা ব্যথা করছে। আরে এইটা আগে দেখো, খুশিতে পরে যেন আমাকে জড়িয়ে ধরতে আসো না। তুলির কথা শুনে আবির ভ্রু কুঁচকে তাকালে তুলি গালে কিস করে বলল, এবারে তাকিয়ে আছো কেন? ভয় লাগছে তো। আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো মতে। তা কি সারপ্রাইজ দিবে দেখি একটু? ওয়েট, চোখ বাঁধতে হবে। তুলি আবিরের চোখ বেঁধে দিয়ে যেতে লাগলো। আবির তুলিকে বলল, তুমি কি খুন করতে নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ। কথাটা বলে হাসতে লাগলো। আবিরকে পাশের রুমে নিয়ে চোখ খুলে দিলে আবির চোখ ডলে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আবির তাকিয়ে দেখে খাটের উপরে ফুটফুটে একটা বাচ্চা শুয়ে আছে। তুলির দিকে তাকাতেই তুলি হেসে আবিরের বাহু জড়িয়ে বলল, আমাদের ছেলে হারিয়ান। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুলির দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো? কি ব্যাপার, তুমি খুশি না নাকি? বাচ্চা কোথা থেকে আসলো? আর তুমি আমাকে তো আগে একবারও বলোনি। আরে বাবা, এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? আর লন্ডন যাওয়ার পর 3 মাস পর আমার শরীর খারাপ লাগতে শুরু হয়। ডাক্তারের কাছে গেলে জানতে পারি আমি মা হতে চলেছি। তোমাকে খুশির খবরটা জানাবো ভাবছি, বাট তোমার 1 মাস পর পরীক্ষা ছিল, যার কারণে তোমাকে বলি নাই। আমি জানতাম তুমি জানলে আমার সাথে পাগলামি করতে, লন্ডন চলে যেতে চাইতে, যেমনটা তোমার জন্য সেফ না। তাই আমি তোমাকে কিছু জানাই নাই, একেবারে এসে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখছি পুরো উল্টা, তুমি মনে হয় বাচ্চাটাকে দেখে খুশি না। তুলির কথা শুনে আবিরের কান্না রাগ দুটোই হতে লাগলো। আবির বুঝতে পারছে না কি করবে। তুলি আবিরকে বলল, কি ব্যাপার, তুমি তো দেখে আমার থেকেও পাষাণ। নিজের ছেলেকে এত কাছ থেকে দেখে একবারও কোলে নিচ্ছ না। আবির বাচ্চাটার কাছে যেতে লাগলো। বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটার হাতে হাত রাখলে বাচ্চাটা ঘুমের ঘোরে আবিরের হাত জড়িয়ে ধরল। আবিরের খুশিতে চোখে পানি চলে আসলো। মাহির চেহারা চোখের সামনে আসলে সাথে সাথে আবির হাত সরিয়ে নিল। তুলি এসে আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরলে আবির তুলিকে সরিয়ে দিয়ে বলল, তুমি এই বাচ্চাটা কেন নিলে? তুমি নিজের ফ্যামিলি আর নিজের দিকে একবার তাকাইছো? আর আমাদের বিয়ে পর্যন্ত হয় নাই, আর সেইখানে তুমি এই বাচ্চাকে কিভাবে রাখতে পারলে? মানুষজন কি বলবে ভেবে দেখেছো? আবিরের কথা শুনে তুলি হেসে গাল দুটা টিপে দিয়ে বলল, ওলে ওলে, আমার জানটা দেখে অনেক বড় হয়ে গিয়েছে। একবার তো ভেবেছিলাম বাবুটা নষ্ট করে দিতে। আব্বু আম্মু তো রেগে গিয়েছিল, নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল, বাট তোমার কথা মনে করে আমি করি নাই। যেমন? দেখো, তুমি ছোট বাচ্চাদের মতো অনেক ভালোবাসো, সেখানে তুমি যদি কখনো জেনে যাও আমি বাচ্চাটা নষ্ট করে দিয়েছি, পরে তুমি তো কান্না করতে পারো। বাচ্চাকে নিয়ে আসতে বলতে,
আর তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আর আজকের এইটার ডিল আছে, ওটাই শেষ হইলে ভেবেছিলাম আগামীকাল আমরা বিয়ে করে নিব। আবির কিছু বলতে যাবে, সাথে সাথে বাচ্চাটা কান্না করতে লাগলো। তুলির আগে আবির বাচ্চাটাকে কোলে তুলে নিল, কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। আবির বাচ্চাটার সাথে কথা বলতে লাগলো। বাচ্চাটা কান্না থামিয়ে আবিরের কথা শুনছিল আর হাসছিল। তুলি ওদের পাশে বসে বলল, বাবা বাপ বেটার কি মিল। আর আবির, তুমি নিজের ছেলেকে পেয়ে আমাকে তো পাত্তাই দিচ্ছ না। বাচ্চা থাকলে বাচ্চার মায়ের প্রতিও তো আগ্রহ থাকে না? আবিরের কথা শুনে তুলি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তাই নাকি? একবার আগামীকাল বিয়েটা করিনি, তারপর বোঝাবো মজা। আচ্ছা আবির চলো, খাবার মনে হয় দিয়ে গিয়েছে। খাবো না, বাবু কান্না করবে। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। তুলি চলে গেল। আবির বাচ্চাটাকে বলতে লাগলো, তুমি জানো না তুমি কার ঘরে জন্মগ্রহণ করেছো? আমার মতো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। জানো, কখনোই ভাবি নাই এমন কিছু হবে। আমি তো সবসময় চাইতাম আমার মতো জীবন যেন কারো না হয়, অথচ দেখো আমার সন্তান হয়ে তোমাকে এসব সহ্য করতে হবে। আবিরের চোখে পানি পড়তেই বাবু কান্না করে দিল। আবির তাড়াতাড়ি চোখের পানি মুছিয়ে উঠিয়ে বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। তুলি রুমে আসলো খাবারের প্লেট নিয়ে। আবিরকে বলল, আবির বসো, আমি তোমাকে খাইয়ে দিই। তুলি আবিরকে বসিয়ে দিয়ে খাবারের নোকমা পাকিয়ে আবিরের মুখে দিতে লাগলো। আবির খেতে না চাইলেও তুলি জোর করে খাইয়ে দিতে লাগলো। আবির তুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাচ্চার দিকে তাকিয়ে বাবুর সাথে খেলতে লাগলো। আবিরকে তুলি বলল, আবির, হঠাৎ ধরো আমি আর এই দুনিয়াতেই থাকলাম না, তুমি কি আমাদের সন্তানকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে নতুন সংসার শুরু করবে? উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা রেগে যেও কেন? হ্যাঁ, তুমি দেখি এখন খুব রাগ করো। আর খাবো না। তুলি আর জোর করলো না। হাত ধুয়ে একটা কল দিলে কাজের মেয়ে এসে প্লেট নিয়ে চলে গেল। তুলি আবিরের কোল থেকে বাবুটাকে নিয়ে বলল, সামনে গিয়ে বসো, ওকে খাইয়ে নি, ওর ক্ষুধা লাগছে। তুমি আবার এইটাও বোঝো? মা হয়েছি, এটুকু বুঝবো না? তুমি কি শুধু আমাকে গন্ডি মেয়েই ভাবো নাকি? একবার বিয়ে হোক, তখন দেখো আমি একজন ভালো বউ, একজন ভালো মা হয়ে দেখাবো। বাহ, অনেক সুন্দর জোকস। দূরে যাও তো, খালি উল্টো পাল্টা বুঝো। আবির সোফায় গিয়ে বসলো। ফোনটা বের করলো, চালু করতে লাগলো। চালু হলে আবির তুলিকে বলল, আচ্ছা, তোমার কি আমাকে সন্দেহ হয় না? সন্দেহ কিসের? এই যে যেমন আমাকে 1 বছর ছেড়ে চলে গেলে, আমি তো চাইলে অন্য মেয়েদের সাথে রিলেশনে যেতে পারি। তোমার তো উচিত আমাকে চেক করা বা আমাকে সন্দেহ করা। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আমার তোমাকে চেক করার প্রয়োজন নেই। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমার সাথে থাকতে না চাইতে, সেখানে আমি তোমাকে সন্দেহ করে চেক করে রাখতে পারবো না। তাই যার থাকার সে এমনিতেই থাকবে, একে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। প্রথম সেই দিন আমি ফার্স্ট তোমাকে এতিমখানার সামনে বাচ্চাদের সাথে খেলতে দেখেছিলাম, তোমাকে আমার অনেক ভালো লেগে গিয়েছিল। তোমাকে আমি ফলো করতাম, তোমার ব্যবহার আচরণ আমাকে প্রতিবার মুগ্ধ করে দিত। জানি না হঠাৎ কী করে তুমি একদিন আমাকে প্রপোজ করলে। বিষয়টা আমি অনেকবার অবাক হয়ে গিয়েছিলাম। তুমি ভয়ে ভয়ে আমাকে প্রপোজ করে যখন কাঁদছিলে, আমার অনেক হাসি পাচ্ছিল। কি? তাহলে সেই দিন আমাকে অ্যাকসেপ্ট করো নাই কেন? সহজে কোনো কিছু পেয়ে গেলে সেই সম্পর্কে কোনো মূল্য থাকে না যে। ও, আমি যদি তোমার পিছনে না ঘুরতাম তখন কি হতো? কি আর হতো? সুযোগ পাইলে তোমাকে ধরে নিয়ে এসে বিয়ে করে ফেলতাম। গুন্ডি কোথাকার। আচ্ছা শোনো, 10টা বেজে গিয়েছে, তুমি বাবুর কাছে থাকবে নাকি চলে গিয়ে? আমার পড়া আছে, আমাকে যেতে হবে, সকালে আসবো। আচ্ছা যাও তাহলে। আবির বাচ্চাটার কপালে চুমু দিয়ে তুলিকে বলল, আমার পিছনে মানুষ আসলে আমার মেজাজ গরম হয়ে যায়, সবাই আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে। বিষয়টা আমার মোটেও ভালো লাগে না। টাকা আছে কি? হ্যাঁ, 200 মতো আছে, গাড়ি ভাড়া দিয়ে চলে যেতে পারবো। 1000 খানিক দিই? আবির রাগী লোক নিয়ে তাকালে তুলি হেসে বলল, আচ্ছা যাও। আবির বাসা থেকে বের হয়ে গেল। বাটন ফোন বের করে রাকিবকে কল দিলে রাকিব কল রিসিভ করে বলে, আবির কোথায় তুই? আবির ওর কথা শুনে বলল। ওইখান থেকে নিয়ে যা। আবিরের কথা শুনে রাকিব বলে ওঠে, আচ্ছা তুই থাক, আসছি। আবির প্রতিবারের মতো বট গাছের নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলো। রাকিব বাইক নিয়ে সোজা চলে আসলে আবির বাইকে উঠলে রাকিব নিয়ে যেতে লাগলো। রাকিব আবিরকে বললে, কেমন আদর খালি। কথাটা বলে হাসতে লাগলো। আবির রেগে বলে উঠল, চুপ কর, মাথা গরম আছে।
মাহি তোকে কিছু বলেছে? আবিরের মুখ থেকে মাহি নামটা শুনে অবাক হয়ে গেল। ওনার নাম ধরে ডাকছিস কেন? আমার বউ, তার নাম ধরে ডাকবো না তো কি বলবো? আবিরের কথা শুনে বলে, কি? এই জন্যই তো উনি তো ছটফট করছিল। তুই কোথায় আছস? বাইক দিয়ে কোথায় গেল? কিছু বলস নাই তো? রাকিব বলে। না, বলি নাই। আবির দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, গুড। ডিলটা তুলিও করতে যাবে? শুধু ওর ভাই না, ওইও যাবে? রাকিব কথা শুনে বলে, তাহলে তুই তো ওইখানে যেতে পারবি না। যেতে হবে, মায়ের উপর হামলা হতে পারে। দুজন কথা বলতে বলতে গোপন আস্থানে চলে গেল। রাকিব আবির রেডি হতে লাগলো। এইদিকে মাহি আবিরকে ফোনের উপর ফোন করতে লাগলো। আবির মাইকে কল দিয়ে বলল, মাই, আমাকে নিয়ে চিন্তা করো না। শোনো, ছদ্মবেশে নিয়ে ওইখানে চলে যাও। কেউ জন্য আবার ইউনিফর্ম পরে যাও না। আমরা কি বোকা নাকি? আর তুমি এতক্ষণ কই ছিলে? আর ওই ছেলেটা বা কে বাইক নিয়ে আসলো? এইটা আমার ফ্রেন্ড। তোমরা দুজন তো দেখি পাক্কা অভিনেতা। হতেই হয়। আচ্ছা রাখি, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। আবির ফোনটা রেখে চেয়ারে বসে পড়ল। আবির বাচ্চাটার কথা মনে পড়তেই চোখের কোণায় পানি চলে আসতে লাগলো। রাকিব আবিরকে দেখে বলল, আবির কি হয়েছে? আমি অনেক বড় পাপি রে। আবিরের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে, মানে একটু খুলে বলবি কি হয়েছে? আবির কান্না করতে করতে বলল, রাকিব, আমরা বাবা মা হয়েছি রে। আমাদের একটা ফুটফুটে সন্তান ছেলে হয়েছে। তুলি বলেছে আগামীকাল আমাদের বিয়ে। রাকিব আবিরের কথা শুনে থমকে গেল। কিছুক্ষণ ভেবে বলে, চিন্তা করিস না, ওদের খেল খতম করে দেব। এমনভাবে ফাঁসাবো, ওদের জেলে সারা জীবন থাকতে হবে। আবির বলে উঠল, আমি ওদের নিয়ে ভাবছি না। আমি ভাবছি বাচ্চাটার কি হবে। আমি যদি মাহিকে বলি ওইটা আমার বাচ্চা, মাহি আমাকে কখনোই মেনে নিবে না। রাকিব কিছুক্ষণ ভেবে বলে, মাহি কেন জানতে যাবে? তুই পরিচয় দিবি না, পরে দেখা যাবে এইসব ভেবে লাভ নাই। আর বাচ্চাটাকে একটা এতিমখানায় দিয়ে দিলে চলবে। রাকিবের কথা আবিরের পছন্দ হলো না, কিন্তু কিছু বলল না। দুজন আরও প্ল্যান করে 11:30-এর দিকে দুজন বের হয়ে গেল। ক্লাবে চলে গেলে দেখে সবাই মাস্ক পরে নাচানাচি করছে। আবির রাকিব দুজন আলাদা হয়ে গেল। এদিকে মাহি ও লোকজন নিয়ে খুঁজতে লাগলো। আবির উপরতলায় চলে গেল। হঠাৎ করে মাহি আবিরকে টেক্সট করলে আবির রাকিবকে করে দিল। আবির রুম নাম্বার অনুযায়ী যেতে লাগলো। দূর থেকে আবির সবাইকে নজরে রাখতে লাগলো। আবিরকে এভাবেই ঘোরাঘুরি করতে দেখে একটা লোক ডাক দিলে আবির সাথে সাথে মাহিকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। মাহি আবিরকে বলল, কি করছো? চুপ করে থাকো, না হলে ধরা খাবো। আবির একটা রুমে যেতে লাগলো। লোকটা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে পাহারা দিতে লাগলো। আবির রুমে আসলে মাহি বলল, এইটা কি করলে? আরে বাবা, ওরা ডাকলো, চোখে দেখো না? আর তোমাকে এভাবে নিয়ে আসতে ওরা বুঝতে পারলো আমরা ডেট করতে এসেছি। আবিরের কথা শুনে মাহি লজ্জায় মরতে লাগলো। আবির হাসতে হাসতে মাহির হাত ধরে ফেলে বলল, বাহ, বউটা দেখি লজ্জাও পায়। আমি তো ভেবেছিলাম আমার বইয়ের লজ্জা বলে কিছু নাই। বদমাইশ, আমার লজ্জা নাই? তোমার আছে নাকি? হ্যাঁ, এই দেখো। আবির লজ্জায় মুখ হয়ে হাত লুকোতে মাহি মারতে লাগলো। আবির হাসতে হাসতে বলল, আর মেরো না, যে কাজে এসেছি ওইটা করি, চলো। ধ্যাত, আমি তো ভুলেই গেছি। এই বদমাইশ আমার আশেপাশে থাকবে না। তুমি থাকলে আমার কোনো কিছু খেয়াল থাকে না। ওলে ওলে বউ আমার। আবিরকে রাকিব SMS দিলে আবির সাথে সাথে বলল, ওরা তৃতীয় তলায় এসেছে, 12 নম্বর ক্লাবে চলে গেছে। আবিরের কথা শুনে মাহি রুম থেকে বের হয়ে গেল। ওই লোকেদের ইনফর্ম করে দিল। আবির ওয়াশরুমে চলে গেল, ভালোভাবে মাস্ক ঠিক করে নিল। তারপর পিস্তলে গুলি ভরে নিল, চাকু পায়ের কাছে রাখলো। আবির ভালোভাবে রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে চারিদিকে খেয়াল রেখে হাঁটতে লাগলো। লিফটে উঠে পড়ল, উপরতলায় যেতে লাগলো। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:34 বেজে গেছে। লিফট থেকে নেমে গুলি ছোড়ার শব্দ হলে আবির দৌড়ে 12 নম্বর ক্লাব খুঁজতে লাগলো। আবির 12 নম্বর ক্লাবের সামনে গিয়ে দেখে গার্ডরা ছোটাছুটি করছে। আবির আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কাছে গিয়ে একটা একটা করে ধরে মেরে অজ্ঞান করে দিতে লাগলো। ক্লাবের কাছে দরজা দিয়ে ভেতরে ঢুকে আবির যেন থমকে গেল। মাহিকে তুলির ভাই পাড়া দিয়ে ধরে আছে। তুলি পিস্তল নিয়ে রাকিবের মুখে বাড়ি মারল। রাকিবকে বলতে লাগলো,
তুই এমএ গ্রুপের সদস্য, প্রতিবার আমাদের ধরবি আর আমরা চুপ করে থাকবো? আমরা জানতাম তোরা আমাদের ধরতে আসবি। আবির সাথে সাথে বের হলে পুলিশ সদস্যগুলো ভেতরে যাবে। আবির থামিয়ে দিয়ে বলল, এইগুলোকে নিয়ে যান, বাকিটা আমরা দেখছি। গুন্ডাগুলো ধরে নিয়ে যেতে লাগলো। ভেতর থেকে রাকিব বলে উঠল, ধর্ষস তো কি হয়েছে? এখানে না হয় আমরা মারবো, আর না হয় তোদের মারবো। রাকিবের কথা শুনে ওখানে থাকা সবাই হাসতে লাগলো। তুলির ভাই মাহিকে তুলে মাহির চুলের ঘ্রাণ নিতে নিতে বলে, বোন তুই এদিকে দেখ, আমি একটু এই ওসিকে দেখি নেই। আরে দূরে যেতে হবে, এখানে আমাদের আরও পার্টনার আছে, তাদেরও একটু দেখতে দে। মাহি রাগে ছোটার চেষ্টা করতে লাগলো। দুজন বিদেশি হাসতে লাগলো। মাহিকে টাচ করতে যাবে, আবির এর ভেতরে সব গার্ডকে দেখে নিয়েছে। ক্লাবের ভেতরে ঢুকিয়ে 2 হাত দিয়ে পিস্তল চালিয়ে এক এক করে গুলি করে গার্ডগুলোর মাথায় মেরে ফেলে দিল। সবাই ওইদিকে তাকালেই রাকিব হাসতে লাগলো। রাকিব হাসতে হাসতে বলে, তুলি আবিরের দিকে গুলি ছুড়তে যাবে, সাথে সাথে রাকিব তুলির পা ধরে টান দিয়ে ফেলে দিল। মাহি আবিরকে দেখে তুলির ভাইকে মেরে ফেলে দিল। মাহি রাকিব পিস্তল ফ্লোর থেকে তুলে ওদের দিকে তাক করল। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আবিরকে বাড়ি মারলে আবির সোজা ফ্লোরে পড়ে গেল। তুলি ওর ভাই ওর আব্বুকে দেখে দুজন উঠিয়ে মাহি রাকিবকে মেরে নিচে ফেলে দিল। মাহি আবিরের কাছে পড়ে গেলে আবিরকে ধরে বলল, এই ঠিক আছে, এই উঠো না। তুলির আব্বু আবিরের কাছে এসে লাথি দিতে লাগলো। আবিরের চুল মুঠো করে ধরল। তুলি আর ওর ভাই মিলে রাকিব আর মাহিকে বেড়ে ফেললো। তারপর চারজন সোফায় বসে বলল, আব্বু একটু আমাদেরকে জমকে দেখি। তুলির আব্বু আবিরকে তুলতে যাবে, সাথে সাথে আবির পিস্তল দিয়ে গুলি করে দিল। সাথে বিদেশি দুজন ক্লায়েন্টকেও গুলি মেরে দিল। তুলি ওর ভাই আব্বু বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে ওর আব্বুকে ধরল। তুলির ভাই আবিরকে মারতে লাগলো। আবির ও তুলির ভাইকে মারতে লাগলো। দুজনের মাঝে সমান সমান ফাইট হতে লাগলো। তুলির আব্বু পেট চেপে ধরে বলে, তুলি ওকে মেরে ফেল। তুলি কান্না করতে করতে বলল, আব্বু তুমি আমার সাথে চলো হসপিটাল, ভাই এই দিকটা দেখে নিবে। তুলির আব্বু তুলিকে বলে, আমার হাতে সময় নেই। তুলি তুই ওকে বিশ্বাস করে ভুল করেছিস। তুলি উইথ আমাদের ঠকিয়েছে। তুলি তুই এখন থেকে পালিয়ে যা, আর না হয় ওকে মেরে ফেল। আব্বু তুমি কি বলছো? কে আমাদের ঠকিয়েছে আব্বু? চোখ খুলো আব্বু, কি হলো কথা বলো আব্বু। তুলির আব্বু ফ্লোরে পড়ে গেলে তুলি ওর আব্বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। তুলি চিৎকার করে কান্না করতে করতে বলল, আব্বু ফিরে আসো না আব্বু, আমাদের ছেড়ে একবার চলে যেতে পারো না আব্বু। এই আব্বু ওঠো না আব্বু, আমাদের ছেড়ে যেও না। এই আব্বু ওঠো না প্লিজ। তুলি পাগলের মতো ওর আব্বুকে ডাকতে লাগলো আর কান্না করতে লাগলো। তুলির ভাই ওর আব্বুকে মারা যেতে দেখে থমকে গেল। কান্না করতে করতে আবিরকে মারতে মারতে বলে, আমার আব্বুকে কেন মারলি? আমি তোকে শেষ করে দেব। আবির তুলির ভাইকে এক লাথি দিয়ে দূরে ফেলে দিল। সাথে সাথে পুলিশ চলে আসলো। সাথে সাথে তুলির ভাইকে ধরে ফেললো। আবির মুখোশ নেয়ার জন্য নিচের দিকে হাত দিতেই তুলি পিস্তল নিয়ে গুলি করতে যাবে। সাথে সাথে মাহি বলে উঠল, আবির। মাহির কথা শুনে আবির পেছন ঘুরে দাঁড়াতেই তুলি থমকে গেল। তুলি যেন শক্তি পাচ্ছে না। তুলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। পুলিশ তুলিকে ধরতে যাবে, সাথে সাথে তুলি পুলিশের দিকে গুলি ধরলো আর বলল, একদম আমার দিকে আসবে না, যে আসবে সেই মারা যাবে। একদম আমার কাছে আসবে না, আমি নিজে তোমাদের কাছে স্যালেন্ডার করে দিব। তুলির ভাই আবিরকে দেখে বলে, আবির তুমি? হ্যাঁ আমি। আবির ওদের আমার থেকে দূরে যেতে বলো। আমি প্রমিস করছি আমি কারো কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমাকে কিছু সময় কথা বলার সুযোগ করে দাও। আমি তো জীবনে তোমার কাছে কিছু চাই নাই। তুলির কথা শুনে আবির সবাইকে দূরে থাকতে ইশারা করলো। তুলি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে এখন বলবো না কেন তুমি আমার সাথে এমন করলে। আমি শুধু এটাই বলতে চাই আবির, আমি তো খারাপ এটাই আমি জানি, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। আমি তো তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তার প্রতিদিন আমি এটা পাবো কখনো ভাবতে পারিনি। তুলি নিজের এক হাত দিয়ে চোখ মুছতে লাগলো আর বলতে লাগলো, আমি চাইলে তোমাকে তখন তোমার দিকে গুলিটা ছুড়ে দিতে পারতাম, দিলাম না কেন জানো? এই হাতটা দিয়ে আমি তোমাকে খাইয়েছি, এই হাত দিয়ে তোমাকে স্পর্শ করেছি, এই হাতটা তুমি প্রথম ধরেছিলে, সেই থেকে এই হাতটা আমার কাছে অনেক প্রিয়। সেই হাত দিয়ে আমি তোমাকে খুন করতে পারি না। তুলি আবার আবিরের দিকে তাকিয়ে বলল, দেখো রাত 2টা বেজে গেল, এখানে পার্থক্য আছে। এক,
তখন ছিল দুপুর 2টা, যখন তুমি আমার জীবনে আলোকিত করে দিয়েছিলে, আর এখন রাত 2টা, যা তুমি আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিলে। কথাটা বলে তুলি পাগলের মতো হাসতে লাগলো। সবাই অবাক হয়ে শুধু তুলির কথা শুনতে লাগলো। আবির, কি ব্যাপার? তোমার চোখে পানি কেন? আরে তুমি চোখে পানি কেন ফেলো না প্লিজ। তোমার তো আজ খুশির দিন, আমাদের পরাজিত করতে পারছো। আর তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আবির জানো, তোমাকে নিয়ে না আমার বাবা মায়ের অনেক সমস্যা ছিল। সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি ভালোবেসেছি। দেখো, আজকে সত্যিই তুমি আমার বাবা মায়ের কথা সত্যি করে দিলে। এর জন্যই বলে বাবা মায়ের বিরুদ্ধে যেও না। আবির এসব কি বলছো উনি? এমএ চুপ, একদম আমি কথা বলছি এখানে, একদম কথা বলিস না। কেন কথা বলবো না? আবির, আমার কথার উত্তর দাও। উনি কি বলছে এসব? রাকিব মাহিকে বলল, ভাবি, আপনাকে আমরা পরে বুঝিয়ে বলছি। আর আপনারা ওকে ধরেন। ওর এইসব আজেরা কথা শোনার টাইম নেই। তুলি রেগে রাকিবের দিকে ড্রিঙ্কস গ্লাস ছুঁড়ে মারল। আবির গিয়ে ধরে ফেলল। আবিরের হাত কেটে গেল। তুলি ছুটে এসে আবিরের হাতে কাজ তুলে রুমাল দিয়ে বেঁধে দিয়ে বলল, সরি, তোমার হাত কেটে যাবে, বুঝতে পারি নাই। তুমি কেন ধরতে গেলে? তুলি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে জঘন্য খেলা খেলছি। তুলি আবিরের কথা শুনে হাসতে হাসতে উঠে সোফায় বসে বলল, আরে কি বলছো? আরে মৃত মানুষের কাছে কেউ ক্ষমা চায়? মৃত মানুষ কিভাবে আবার ক্ষমা করে? তুলি, প্লিজ, তোমার মুখে আমার নামও নিও না। আমি শুধু একটা জিনিস ভেবে পাচ্ছি না। আবির, আমি তো খারাপ মেয়ে, মানুষ খুন করি, কিন্তু আবির আমি তো তোমার মতো সুন্দর অভিনয় করতে পারি না। আফসোস, আমরা খারাপ হলেও তোমাদের মতো ভালো মানুষের মতো অভিনয় করতে পারি না। তুলি কথাগুলো বলে ড্রিঙ্কের বোতল ফ্লোরে জুড়ে আছাড় দিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরে আমি তোর জন্য কি করি নাই? আমি তোর সব সময় তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য কি করি নাই? সেখানে ভালোবাসাটাই মিথ্যে ছিল। তোর একটু খুশির জন্য আমি পাগলের মতো ছুটে বেড়াতাম কিভাবে তোকে খুশি করা যায়, আর সেখানে তুই আমাকে কি উপহার দিলি? আমার চোখের সামনে আমার বাবাকে খুন করলি। আমার ভালোবাসার পরিবর্তে তুই আমাকে এত বড় সারপ্রাইজ দিলি। তুই কি বুঝতে পারছিস আমার মনের ভিতর কি চলছে? আরে তুই কিভাবে বুঝবি? কোনোদিন তো বোঝার চেষ্টাই করিসনি। তুলি কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলো। তুলির কান্না দেখে কথাগুলো শুনে ওখানে থাকা সবার চোখেই পানি চলে আসলো। আবির বুক পেতে দিয়ে বলল, তুলি আমাকে তুমি চাইলে খুন করতে পারো, সব কিছু প্রতিশোধ নিতে পারো। আমি মানছি আমি তোমার সাথে সত্যি অনেক বড় অন্যায় করেছি। আমি সত্যি তোমাকে কোনো দিন ভালোবাসি নাই। আমি প্ল্যান অনুযায়ী তোমার সাথে থেকেছি, ভালোবাসার অভিনয় করেছি। হ্যাঁ মানছি তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, 23 বছরের ভিতরে আমাকে কেউ এত ভালোবাসে নাই, আমার এত খেয়াল রাখো নাই। আবির কান্না করতে লাগলো। তুলি আবিরের কথা শুনে বলল, তাহলে স্বীকার করলে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছি। হ্যাঁ, দেখো আমার কি ভাগ্য, যারা আমাকে ভালোবাসে নাই তাদের জন্য আমি সব কিছু করতে পারি। অথচ যে আমাকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসলো, আমি তার বুকে ছুরি বসিয়ে দিয়েছি। কোথায় আছে না, যে যাকে বেশি ভালোবাসে তাকে সেই ততটা কষ্ট দেয়। একদম, যেমন আমাকে আমার বাবা মা জীবনের থেকে বেশি ভালোবাসলো, আমি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছি। তোমার দোষ নাই, সব আমার কপাল। আবির, তুমি আমার এই জায়গাটা একদিন ঠিক বুঝতে পারবে। আমার ভিতর যে ঝড়টা উঠেছে না, সেই ঝড় আল্লাহ না করুক তোমার জীবনে না আসুক। যাই হোক, আমার আর কিছু বলার নেই। আবির, ওদের হাত পা খুলে দাও। তুলির ভাই বলে, বোন ওদের ছাড়িস না, তোর হাতে তো পিস্তল আছে, ওদের মেরে ফেল। আপু এই সুযোগ কাজে লাগা। রাকিব মাহির হাত পা খুলে দিল। তুলি ওর ভাইকে বলল, ভাইয়া ভালো থাকিস, আর জেল থেকে যদি ছাড়া পাস তাহলে জীবনটা পরিবর্তন করিস। এই পাপের দুনিয়াতে আর আসিস না, আর মনের ভিতর থেকে প্রতিশোধ নেওয়া বন্ধ করে দে। আজ আবিরকে তুই মারলে একদিন আরিয়ান তোকে খুন করতে চাইবে। এইভাবে শুধু প্রতিশোধের আগুনই সবাই জ্বলে পড়ে যাবে। ওসি ম্যাম, আমার বাড়ির ঠিকানা আপনাকে দিতে হবে না, আবির সব চেনে। আপনি ওর থেকে ঠিকানা নিয়ে আমার সন্তানকে একটা এতিমখানায় দিয়ে আসছেন, আর না হয় কোথাও ফেলে দিয়ে আসেন। ওর কোনো বাবার পরিচয় নেই, ও হলো একটা জারুর সন্তান। পারলে ওকে মেরে ফেলেন, আর কোথাও ফেলে দিন। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আবির চিৎকার দিয়ে বলল, ওই কোনো যারো সন্তান না, ওই আমার সন্তান। আবিরের কথা শুনে সবাই আবিরের দিকে তাকাতেই তুলি নিজের মাথার পিস্তল ধরে বলে উঠল, গুড বাই আবির, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো ভালোবাসি আজও তোমায়।
কথাটা বলে তুলি গুলি চালিয়ে দিল। সবাই তাকাতেই দেখে তুলি কান বেয়ে রক্ত পড়ছে। তুলির ভাই চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আবির দৌড়ে গিয়ে তুলিকে ধরে ফেললো। আবির তুলিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুলি, আমি তোমার এমন মৃত্যু তো চাই নাই। এই তুলি, এইটা কি করলে? তুলি, এমন না করলেও পারতে। তুলি, আমি তো শুধু তোমায় জেলে দিতে চাইছি, তোমার মৃত্যু তো চাই নাই। এই তুলি, চোখ খুলো। এই তুলি, আরিয়ান তো এতিম হয়ে গেল। তুলিকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। সবার চোখের পানি আর ধরে রাখতে পারল না। তুলিকে পুলিশরা নিয়ে যেতে চাইলে আবির জড়িয়ে ধরে বলল, ওকে কেউ ধরবেন না। আবির তুলিকে কোলে তুলে নিয়ে বের হতে লাগলো। কেউ আবিরকে বাধা দিল না। আবির তুলিকে কোলে করে হেঁটে নিয়ে যেতে লাগলো। আবিরের পেছন পেছন রাকিব, মাহি, কিছু পুলিশ সদস্য যেতে লাগলো। আবির হেঁটে এতিমখানার দিকে চলে গেল। এতিমখানায় গিয়ে আবির চিৎকার দিয়ে সবাইকে ডাক দিলে সবাই ছুটে আসলো। লাইট জ্বালাতেই তুলিকে এ অবস্থায় দেখে সবাই দৌড়ে এসে আবিরকে জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া, ভাবির কি হয়েছে? ভাবির মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? ভাইয়া, ভাবি কথা বলে না কেন? আবির সবাইকে বলল, ওই আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন এখানে আমার সাথে আসবে না। হুজুররা কিছু মেয়েকে আবিরের হাত থেকে তুলিকে নামিয়ে নিল। তুলিকে নিয়ে চলে গেল। আবির ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল। চারিদিকে তুলির স্মৃতিগুলো ভেসে আসতে লাগলো। আবির সহ্য করতে না পেরে চিৎকার করে বলল, তুলি, তুমি কেন আমাদের মতো সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করলে না? কেন কালো পথ হেঁটে চললে? আবিরকে সবাই ধরে তুলল। রাকিব আবিরকে বলে, আজ বুঝতে পারলাম মিথ্যে অভিনয় কতটা ভয়ঙ্কর। জীবনে বেঁচে থাকতে আমি কখনোই এমন মিথ্যে ভালোবাসার অভিনয় করব না। আবির নিজেকে শক্ত করল। তুলি নাই তো কি হয়েছে, তাদের সন্তানকে বড় করতে হবে। সামনে তোর অনেক দায়িত্ব। আবিরকে সবাই বুঝিয়ে তুলে নিয়ে গেল। আবির রাকিব গোসল করে নিল। লুঙ্গি শার্ট দিলে দুজন পরে নিল। ওজো করে তুলির গোসল করা শেষ করে জানাজার কাপড় পরিয়ে দিল। জানাজার নামাজ পড়ে তুলির বলে যাওয়া জায়গায় মাটি দিয়ে আসলো। আবির তুলির কবরের পাশে বসে বলল, এই বেঈমানকে ক্ষমা করে দিও। আবির কবর থেকে উঠে সবার সাথে এতিমখানা থেকে বের হয়ে আসলো। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আমি একজন বেঈমান মানুষ। আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও না। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আবির কথাটা বলে হাঁটা দিল। মাহি কিছু বলল না। 10 বছর পর আরিয়ান, সব সময় এমন দুষ্টুমি করো ভালো না কিন্তু। তুমি ওদের মেরে কি অবস্থা করেছো? আবিরের কথা শুনে আরিয়ান বলল, ড্যাড, তুমি আমাকে বকা কেন দিচ্ছ? ওরা আমার খাতা ছিঁড়ে ফেলেছে। আমার ব্যাগ নিচে ফেলে দিল কেন? তাই বলে এমনভাবে কেউ মারে? যাও, সবার কাছে ক্ষমা চাও। আরিয়ান ক্ষমা চেয়ে স্কুল থেকে বের হয়ে গেল। আবির সবার কাছে ক্ষমা চেয়ে চলে আসলো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। আরিয়ান পেছনের সিটে বসে গম্ভীর কণ্ঠে বলল, আজ মম থাকলে আমাকে সবার সামনে ছোট হতে দিত না। তুমি সব সময় আমার সাথে এমন করো। ওরা যে আগে ঝামেলা করো ওটা দেখলে না। আবির আরিয়ানকে বলল, আরিয়ান, এমন রাগ জিদ করা ভালো না। আজকে তোমার স্কুলের শেষ দিন ছিল। তুমি তো দেশে চলে যাবে। আর কোনোদিন কি ওদের সাথে দেখা করতে পারবে? সবাই কোথায় কোথায় পড়তে যাবে। আরিয়ান কিছুক্ষণ বলে, আসলে তো আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু ড্যাড, ওরা তো ইচ্ছে করে ঝামেলা করলো। ধৈর্য আর ক্ষমা করার জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করে। তুমি তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও। সেখানে তুমি যদি এমন করো, তাহলে কেমন দেখা যায় বলো? আরিয়ান কিছু ভেবে বলে, আর এমন করব না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আরিয়ানকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখে আবির মুস্কি করে হেসে দিল। বাসায় গিয়ে লাগেজ নিয়ে বের হয়ে গেল। কানাডা থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল। সকালের দিকে এয়ারপোর্টের নামলে আবির আরিয়ানকে কোলে তুলে নিয়ে বের হতে গেলে তুলি আম্মু বাহির থেকে আবিরদের দেখে চলে আসলো। আরিয়ানকে কোলে তুলে নিলে আবির বলল, আম্মু, আপনি রাখেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না। আবিরের কথা শুনে তুলির আম্মু বলে, আমার ভাইজানকে কোলে নিলে কিছু হবে না। আপনার ভাইজান একদম মায়ের মতো হয়েছে। এত জ্বালাতন করে লাস্টের দিনে মারামারি করে এসেছে। আবিরের কথা শুনে তুলির আম্মু হাসতে লাগলো। গাড়িতে গিয়ে উঠলে তুলির মায়ের বাড়িতে চলে গেল। আরিয়ানের ঘুম ভেঙে গেলে তুলির আম্মুর সাথে কথা বলতে লাগলো। তিনজন গাড়ি থেকে নেমে ভেতরে যেতে লাগলো। আবির লাগেজ নিয়ে পেছন পেছন যেতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই আবির অবাক হয়ে গেল। আবিরকে দেখে আয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? আয়ান, হ্যাঁ।
আবির আয়নের কপালে চুমু দিয়ে বলে। অনেক বড় হয়ে গেছো। আবির আয়নের সাথে আরও এগিয়ে গেল, দেখে আরিয়ানকে সবাই আদর করছে। আবিরকে দেখে রাহেলা বেগম আবিরের আব্বু এসে জড়িয়ে ধরল। আরিয়ান বলে ওঠে, ড্যাড, ওনারাকে এভাবে আমাকে এত আদর করছে কেন, আর তোমাকে এভাবে জড়িয়ে ধরছে কেন? আরিয়ানের কথা শুনে সবাই হেসে দিল। আবির বলে উঠল, এইটা তোমার দাদু হয়, আর উনি তোমার নানা নানি, আর এইটা তোমার চাচু হয়। আরিয়ান সবাইকে সালাম দিয়ে বলে। আরিয়ান আর এই ইনিকে? আবির মাহির দিকে তাকালে আবির কিছু বলে না। মাহি আরিয়ানকে কাছে টেনে বলে, নিজের আম্মুকে চেনো না, আমি তোমার আম্মু হই। মাহির কথা শুনে আরিয়ান অবাক হয়ে তুলির আম্মুর দিকে তাকালে তুলির আম্মু বলে, হ্যাঁ, এটাই তোমার মম। তোমার ড্যাডের ওপরে রাগ করে চলে গিয়েছিল। আরিয়ান কথাটা শুনে জোরে চিৎকার দিয়ে বলে, ইয়াহু, আমারও মম আছে, দাদা দাদি চাচু সবাই আছে, বাট ড্যাড, তুমি আমাকে এতদিন কেন বলো নাই? মম, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করেছি, তোমার কথা আমার কত মনে পড়তো। আরিয়ানের কথা শুনে আবির অবাক হয়ে গেল। মাহি আরিয়ানের সামনে কান ধরে হাঁটু গেড়ে বসে বলল, আই এম সরি, আর কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। আরিয়ান মাহিকে জড়িয়ে ধরল। আবির সবাইকে বলল, তোমরা এখানে কিভাবে আসলে, আর আমি আসবো এটা তোমরা জানতে নাকি? তুলির আম্মু বলে, আমি ওনাদের বলেছিলাম তোমরা আজ আসবে। ওনারা আমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছিল। ওরা তোমার খোঁজ খবর প্রতিদিন নিত, কিন্তু তোমাকে বলি নাই, কারণ আমি ভয় পাচ্ছিলাম আমার ছেলে মেয়ের মতো আবার তোমাদের দুজনকে না হারিয়ে ফেলি। বাট পরে ভেবে দেখলাম আরিয়ানও মায়ের দরকার আছে, ওর ফ্যামিলির দরকার নাই। আমি বা কয়দিন বাঁচব, মাহি বা আর কতদিন একা থাকবে? আবির, তুমি মাহিকে আবার বিয়ে করে নাও। মাহির জায়গায় যে কেউ থাকলে এমন করতো। আবির সব শুনে কিছু বলল না। আবির আরিয়ানকে বলল, আরিয়ান আজান দিয়েছে, নামাজ পড়বে না নাকি? আরিয়ান মাহিকে ছেড়ে দিয়ে বলে, মম, তুমি কিন্তু কোথাও যেও না, আমি ড্যাডির সাথে নামাজ পড়ে আসি। আরিয়ান কথাটা বলে ওর লাগেজটা নিয়ে রুমে চলে গেল। আবির নিজেরটা নিয়ে চলে গেল। আবির ফ্রেশ হয়ে অজু করে বের হলো। আরিয়ান পাশের রুম থেকে টুপি পরে বের হয়ে দুজন নিচে নেমে গেল। আরিয়ান আবিরকে দেখে রাহেলা বেগম বলল, আরিয়ান একদম হুবহুব আবিরের মতো, তাই না? চাচু, আমাকে তো নিয়ে যাও। আয়ানের কথা শুনে আরিয়ান আয়ানের হাত ধরে চলে গেল। তিনজন নামাজ পড়ে বাসায় আসলে আবির আরিয়ান কাজীকে সালাম দিল। আরিয়ান মাহিকে জড়িয়ে ধরল। তুলির আম্মু বলে, আবির মাহির পাশে বসো, বিয়েটা করে নাও। আবির আরিয়ানের দিকে তাকিয়ে আরিয়ানকে খুশি দেখিয়ে কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে বলল, মাই, আমার তোমার সাথে কিছু কথা আছে, যদি একটু রুমে আসতে। মাহি আবিরের কথা মতো একটা রুমে চলে গেল। মাহি আবিরকে বলল, কি বলবে? আই এম সরি। অতীত বাদ দিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছি। আমি চাই না আর অতীত কখনো সামনে আসুক। আমি আরিয়ানের মম হয়ে থাকব। আরিয়ানও কখনো জানবে না ওর আসল মমকে। ওকে, চলো। কি বলতে চাইলে বলো। বলার দরকার নাই, যা শোনার হয়ে গেছে। আবির মাহির সাথে বাইরে গেল। দুজন বসে পড়ল। কাজী বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে আরিয়ান বলে, মম ড্যাড, তোমরা আবার বিয়ে কেন করলে? অতিরিক্ত কথা জিজ্ঞেস করা পছন্দ না। আরিয়ান কান্না করতে যাবে, সাথে সাথে মাহি আরিয়ানকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, আরে আরে আব্বু কান্না করে না। আসলে তোমার আব্বুর সাথে আমি রাগ করে বিয়ে ভেঙে দিয়েছিলাম, তাই আবার বিয়ে করে নিলাম। আরিয়ান বলে, ও মম, তুমি ড্যাডির সাথে কাটিয়ে দিয়েছিলে? হ্যাঁ। আরিয়ান আর কিছু বলল না। কাজী সাহেবকে আবিরের আব্বু এগিয়ে দিয়ে আসলো। আবির রাহেলা বেগমের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে দুহাত ধরে চুমু দিয়ে বলল, আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুল বুঝে গেছি সারা জীবন। তোমাকে আমি না বুঝে ঘৃণা করতাম। আজ আমি বুঝতে পারি আমি কত বড় ভুল করছি। আবিরের কথা শুনে রাহেলা বেগম আবিরের চোখের পানি মুছে দিতে দিতে কপালে চুমু দিয়ে বলল, বাবু, আমি তোর ওপরে কখনোই রাগ করি নাই। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোর ওপর দিয়ে যা গেছে, আমি মা হয়ে পাশে থাকতে পারি নাই।
আবির রাহেলা বেগমকে জড়িয়ে ধরল। আবির ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। সবার সাথে কথা বলে খাবার খেতে বসলো। মাহি আরিয়ানকে খাইয়ে দিতে লাগলো। আবির মাহিকে খাইয়ে দিতে গেলে মাহি বলল, খাওয়াই দিও না, পরে যদি আবার তোমায় আঘাত করে বসি। মাহির কথা শুনে আবির থমকে গেল। মাহি হেসে লোকমাটা নিয়ে বলল, আরে মজা করছি, এভাবে কি ভাবো? আবির কিছু বলতো না। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। আরিয়ান নিজের রুমে চলে গেল। আবির ওর রুমে গেলে মাহিও চলে গেল। আবির খাটে বসতেই মাহি এসে পাশে বসলো। আবির মাহিকে বলল, এখনও পুলিশের জব করছো? না, ছেড়ে দিয়েছি। আব্বুর কোম্পানি নিয়ে দেখাশোনা করি। ও, আমাকে কি মন থেকে ক্ষমা করতে পারছো? আর আমাকে কি এখনও একটু হইলেও ভালোবাসো? মাহি উত্তরে কিছু না বলে সোজা আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আবির মুস্কি হাসি দিল।